আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিআরটিসি অনলাইনে সম্মানিত আমাদের ফাইটার বৃন্দ, প্রত্যেককে পবিত্র ঈদ উল ফিতরের লেট শুভেচ্ছা জানাচ্ছি। যে ঈদের পরে আপনার সাথে আজকে আমার ফার্স্ট মিট এর জন্য জাস্ট শুভেচ্ছা জ্ঞাপন করলাম। আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। ঈদের পর আমরা পূর্ণোদ্যমে আমরা গত 28 তারিখ থেকে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম শুরু করেছি। এরই অংশ হিসেবে আজকে ইআরটিসি অনলাইনের আজকের ট্রেনিং এ আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আহ শুরুতেই আমি জাস্ট সবাইকে রিকোয়েস্ট করব যে আমি অলরেডি লাইভে আপনাদেরকে গতদিন আমি আমাদের ইআরটিসি অনলাইনের পেজে জানিয়েছিলাম যে আজকের ট্রেনিংটি খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই কারণে যে আমার জন্য ইম্পর্টেন্ট। আমি খুব পছন্দ করি এই সাবজেক্টটিকে এবং আমার ক্যারিয়ারের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই ট্রেনিংটি অনেক বেশি সহায়ক ছিল এবং ইন্ডাস্ট্রিতে বর্তমানে যে কাজ করে যাচ্ছি, ইন্ডাস্ট্রিকে যতটুকু ভালোবাসা, নিজেকে নেটওয়ার্কার হিসেবে তৈরি করার পেছনে আমি বলব যে এই ট্রেনিংটি সবসময় আমাকে নাড়া দেয়। যার কারণে আমি বলব যে আপনারাও খুঁজে নিয়েন যে এই ট্রেনিং থেকে হয়তোবা আপনারাও একটি দুটি সেন্টেন্স আপনাদের জীবনকে পরিবর্তনের জন্য এবং নিজের ডিসিশনটাকে আরো সমৃদ্ধ করার জন্য, স্ট্রং করার জন্য এবং নিজের সফলতা অর্জন করার জন্য ইনশাআল্লাহ আজকের এই ট্রেনিংটি আপনাদের অনেক কাজে লাগবে আমি বিশ্বাস করি। তো আমি শুরুতেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, টেকনিক্যাল রিজনে আমি প্রায় 10 মিনিট পরে শুরু করেছি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এবং আমরা আমাদের ট্রেনিং এ সরাসরি চলে যাব এবং আমি আশা করছি যারা অ্যাটেন্ড করেছেন সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমরা আমাদের মূল ট্রেনিং এ আমি চলে যাব কথা না বাড়িয়ে। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা এবং শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন বলেই সম্ভব হয়েছে আমরা আজকে এই ট্রেনিং এ অ্যাটেন্ড করা এবং আমরা আমাদের অত্যন্ত মূল্যবান সময়টি কিছুটা সময় ম্যানেজ করে এখানে এসেছি ক্যারিয়ারের জন্য এবং নিজেকে আরো ডেভেলপ করার জন্য। আল্লাহ সেই নিয়তকে যেন কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ আমাদের সকলকে আমাদের সকলের জ্ঞানকে বর্ধিত করে দিক। আমরা যে জ্ঞানটি অর্জন করব সেটি যেন সর্বোপরি আমাদের নিয়ত থাকে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ব্যয় করতে পারি এবং আল্লাহ তাআলা আমাকে যেন সেই কথাগুলো বলার তৌফিক দেয় যেটি আমাদের প্রত্যেকের জন্য কল্যাণকর হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। এবং কোটি ও বেহাত দরুদ সালাম পেশ করছি আমাদের প্রত্যেকের প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আমরা শুরু করবো আজকে ট্রেনিংটি। আজকে ট্রেনিংটি সাবজেক্ট আমরা অলরেডি জেনে গেছি যে দা কনসেপ্ট হুইল। যে আসলে আমরা আজকে একটা চাকা নিয়ে কথা বলবো যে চাকাটি চলবে মূলত যে কনসেপ্টের উপর। যে কনসেপ্ট শব্দটির ভালো বাংলা হচ্ছে যেটি আমরা সবাই জানি ধারণা। যে আসলে আমরা জীবনটাকে চালাচ্ছি, পরিচালিত হচ্ছি। এই জীবনের ধারণাগুলো কি? ধারণাগুলো আমাদের জানতে হবে। যে আসলে অনেক কাজই তো আমরা করি। কেন করি আমরা নিজেরাও জানি না। যার কারণে এটি আমাদের জন্য জানা খুবই জরুরি আসলে যে আমরা যে কাজটি করি এটি ধারণাটাকে আমরা কিভাবে পাবো। আমাদের যখন ধারণাটা সমৃদ্ধ হবে, আমরা যখন ধারণাটাকে সমৃদ্ধ করতে পারবো, আমাদের ধারণাটাকে যখন স্ট্রং করতে পারবো যে কেন কাজটা করছি, তখন কিন্তু আমাদেরকে কেউ পিছন থেকে টানলেও আমরা সরে যাব না। আমরা যখন জেনে যাব যে আমাদের এই কাজটার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তখন সেই কাজে যতই বাধা আসুক, যতই কষ্ট আসুক, আমরা কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করব, ভালোবেসে অপেক্ষা করব এবং আমাদের যেহেতু ধারণা আছেই, তাহলে আমরা সেই জায়গাটায় পৌঁছাতে যাব। এটি স্বাভাবিক দেখবেন, আপনার পরিচিত একজন মানুষ যার ব্যাপারে আপনার খুব ভালো ধারণা আছে, তার যত খারাপ অবস্থাই হোক বা তার ব্যাপারে যত কিছুই শুনুন, আপনার ধারণাকে কিন্তু কেউ পরিবর্তন করতে পারে না বা তার ব্যাপারে আপনার কিন্তু নেতিবাচক চিন্তা আসে না। আবার আরেকজন ব্যক্তি যাকে আপনি চেনেন খুব ভালো, যার প্রতি ধারণা নেই বাট তাকে চেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো রকম নেতিবাচক চিন্তা আসতেই পারে। তার মানে আমরা ভেতরে একটা ধারণা সৃষ্টি করে তারপরে কিন্তু জীবনটাকে আমরা পরিচালিত করি এবং জীবনে যে ক্ষেত্রে যার ধারণা যত বেশি স্ট্রং, যে ক্ষেত্রে আমাদের ধারণাটাকে আমরা বেশি স্ট্রং করতে পারি, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা তত বেশি সফলতা লাভ করি। অর্থাৎ আমাদের জীবনে আজকে যদি আমরা বলি যে ক্যালকুলেশন করে জীবনে এতটুকু পথ চলে আসলাম, এই পথ চলার যদি ক্যালকুলেশনটা নিই, কেন কোথাও আমরা সেভাবে সফল হইনি, কেন সেই জায়গাটায় আমাদের মন বসেনি, কেন সেই কাজটা আসলে সেভাবে করতে পারিনি, অনেকগুলো কেন কিন্তু আমরা খুঁজি যে অন্যরা সফল হয় একই কাজ আমি করি, আমি কেন সফল হই না? পার্থক্যটা কোথায়? পরিশ্রম তো আমিও সকাল থেকে রাত পর্যন্ত করি, আরেকজনও করে। সে সফল হয়ে যায়, আমি কেন হই না? এর মূল যে ভেতরের যে ফ্যাক্টরটা সেটি হচ্ছে আমাদের ধারণা। যে ধারণাটাকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ টুডে টুমরো ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবোই এবং সেক্ষেত্রে কোনো কিছু বাধা হবে না, আমি নিজে ছাড়া। যার কারণেই আজকে আমরা সেই ধারণাটাকে আমরা
ক্লিয়ার করব, ধারণার চাকাটাকে আমরা সমৃদ্ধ করব। চলে যাই আমাদের সেই ধারণার চাকায়, কিভাবে এটিকে আমরা চিনব। কনসেপ্ট হুইল ট্রেনিংটি অত্যন্ত মানে প্রয়োজনীয় ট্রেনিং, হয়তো বা এর আগে আপনারা করে থাকতে পারেন, বাট আমি বলবো যে এই ট্রেনিংটা যত হাজারবারই করি আমি, প্রতিবারই মনে হয় আমি নতুন করে ডিসিশন নেই, নতুন করে ভাবতে শিখি, নতুন করে আবার পথ চলতে শুরু করি, নিজের মাঝে আবার এনার্জি ফিরে পাই। যার কারণে আমি বলবো যে আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ এই সেশনটি উপভোগ করবেন। চলুন, আমাদের ধারণার শুরুটা হয় আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। যে যে এই চাকাটা চলবে, প্রথম হলো আপনার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমি কতটুকু বুঝলাম, আমার বুঝের উপরেই আমার পুরো ধারণা চলবে বা আমি এগিয়ে যেতে পারবো। সো ফার্স্ট আমার ধারণা শুরুই হবে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, আমার বোঝা দিয়ে। যত বেশি আমি আন্ডারস্ট্যান্ড করতে পারবো, তত বেশি আমার বিলিফ বাড়বে, আমার বিশ্বাস বাড়বে, তত বেশি সেই কাজটাকে আমি বিশ্বাস করতে পারবো। আর যত বেশি বিশ্বাস করতে পারবো, তত বেশি আমি কমিটেড হব, আমি কমিটমেন্ট করব যে ঠিক আছে আমি কমিটেড হলাম, কোনো বাধাই আমাকে থামাতে পারবে না, কোনো সমস্যাই আমাকে টলাতে পারবে না, কেউই আমার পথে, আমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ওই যে কমিটমেন্টটা আসে, সেটি আসে বিশ্বাস থেকে। আর বিশ্বাস কোত্থেকে আসে? আন্ডারস্ট্যান্ড থেকে আসে। এবং যখন আমি বুঝলাম, বিশ্বাস করলাম, কমিটমেন্ট করলাম, তারপরে যদি আমি কাজে নামি, সেটি কিন্তু কারেক্ট অ্যাকশন, নট অ্যাকশন, কারেক্ট অ্যাকশন। সঠিক কাজটা তখনই আমার দ্বারা সম্ভব। আমি বুঝলাম, বিশ্বাস করলাম, কমিটেড হলাম, তারপরে যদি আমি কাজে নামি, সেই কাজটি হবে আমার কারেক্ট কাজ, সঠিক কাজ। আর যখন সঠিক কাজটি করব, তখন আমি রেজাল্ট পাবো, বাট নট রেজাল্ট, ডিজায়ার্ড রেজাল্ট, অর্থাৎ যে রেজাল্ট আমি মনে প্রাণে চাচ্ছিলাম সেটাই আমি পাবো। তাহলে এবার দেখি আমরা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কেন ওই লেভেলে সফলতা পাই না। কারণ আমরা বেশিরভাগই আমাদের ধারণার চাকাটাকে পরিপূর্ণ করি না। আমরা শুরু করি যে ওকে ঠিক আছে, আমরা শুরু করলাম, বুঝলাম একটা কাজ করতে হবে, বোঝাটাকে সম্পূর্ণরূপে বুঝি না। না বুঝে আমরা কি করি, কারেক্ট অ্যাকশনে না গিয়ে অ্যাকশনে চলে যাই। ওকে বুঝছি, ইনভাইটেশন করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, এই তো অ্যাকশনে চলে যাই। অ্যাকশনে যে একটা রেজাল্ট পাই, আর দুটা ম্যাচিং, পাঁচটা ম্যাচিং, এসও হলাম, এমও হলাম, যেটা এজিএম হলাম, জিএম হলাম, তারপরে দেখা যায় খেই হারিয়ে ফেলি, মনে করি অনেক কিছু হয়ে গেছে। আমরা কিন্তু ডিজায়ার্ড রেজাল্টটা পাই না, শুধু রেজাল্ট পাই। এবং আমাদের এই কনসেপ্টটা চলে তখন আন্ডারস্ট্যান্ড অ্যাকশন রেজাল্ট, আন্ডারস্ট্যান্ড অ্যাকশন রেজাল্ট। এবং অন্যরা যারা পরিপূর্ণ হুইল ফলো করে, তারা আপনাকে ছেড়ে অনেক উপরে চলে যায়, আর আপনি একটা জায়গাতে থেকে যান। যার কারণে কিন্তু আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর সিইও স্যার বারবার একটা কথা বলেন যে কিছু লিডার আছেন যারা কিনা ওই 10 বছর পরেও এক্সিলেন্টে থাকবে, তারা ওই জিএমই থাকবে, তারা মাসে 1.5 লাখ 2 লাখ ইনকাম করবে। আর কিছু লিডার আছেন যারা মানে অকল্পনীয় জায়গায় চলে যাবেন। পার্থক্যটা কি? একই কাজ সবাই করবেন, বাট প্রত্যেকের ধারণা একরকম হবে না। এই জন্যই আমরা যখন ধারণাটাকে ক্লিয়ার করব, আমাদের ধারণার চাকাটা যখন আমরা সুন্দরভাবে মুভমেন্ট করাতে পারবো, তখনই যে আমাদের সফলতা আসবে। অর্থাৎ আমি যত পারি, যতক্ষণ পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস হবে না। অতএব সবার আগে আমার আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করতে হবে, আমাকে বুঝতে হবে, প্রচুর পরিমাণে আমাকে বুঝতে হবে। যত বেশি বুঝবো, তত বেশি আমি বিশ্বাস করব। যদি কখনো আমার বিশ্বাসের ঘাটতি হয়, মনে রাখবো আমাদের বিশ্বাসের সমস্যা নয়, সমস্যা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা এখনো বুঝিনি। কাউকে আমি এর জন্যই অবিশ্বাস করি, বা কারো প্রতি বিশ্বাস আমাদের এর জন্যই আসে না, কারণ তাকে আমরা বুঝি না। অতএব কারো প্রতি অবিশ্বাস হলে এটা দায়ী না যে তাকে আমি অবিশ্বাস করছি। কারো প্রতি অবিশ্বাস হলে সেখানে আমি খেয়াল রাখবো আমি তাকে কতটুকু আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি। তার প্রতি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমাকে আরো বাড়াতে হবে, তাহলেই আমার বিশ্বাস বাড়বে। অতএব জীবনের যেকোনো ক্ষেত্রে আমরা ট্রেনিংটাকে প্রয়োগ করতে পারি। কারো প্রতি বিশ্বাস যদি কম হয়, তাহলে বিশ্বাসের ঘাটতি নয়, ঘাটতি হলো আন্ডারস্ট্যান্ডিং এর। তাকে বুঝে নেন। যদি কাউকে বুঝেই নেন যে তিনি আপনাকে চিট করবেন, তাহলে তো আপনার বিশ্বাসটা হবে যে তিনি চিটার, অতএব তার প্রতি আর বিশ্বাস হবে না। আর যদি কাউকে আন্ডারস্ট্যান্ড করে বুঝে ফেলেন না তিনি একজন ভালো মানুষ, তার আপনি রিলাই করতে পারেন, তাহলে আপনার সেই বিলিভ আসবে। অর্থাৎ পজিটিভ বিলিভ আসুক অথবা নেগেটিভ বিলিভ আসুক, বিলিভ কিন্তু আসবে। কিন্তু আপনি কোনটাই নিতে পারছেন না, চিন্তা করতেছেন না, বিশ্বাস করবেন কি অবিশ্বাস করবেন, পজিটিভ বিশ্বাস করবেন কি নেগেটিভ বিশ্বাস করবেন। এটা বিশ্বাসের ঘাটতি কেন? বিশ্বাসের আসলে ঘাটতি না, ঘাটতি হলো আপনার আন্ডারস্ট্যান্ডিং এ। আপনি এখনো তাকে বোঝেন নাই, আপনি বোঝেন, আরো বোঝেন। এক্সিলেন্ট কে এখনো মনে প্রাণে যারা আপন করে নিয়ে ফিউচারে স্বপ্ন দেখে এগোতে পারছেন না, তাদের কারোই বিশ্বাসের ঘাটতি নেই। তাদের সবারই ঘাটতি হচ্ছে এক্সিলেন্টের প্রতি আন্ডারস্ট্যান্ডিং এ। এখনো এক্সিলেন্ট কে আপনি বুঝেননি, এখনো এক্সিলেন্টের অনেক কিছু আপনার জানার বাকি আছে। আরো জানুন,
আরো বুঝুন, আরো প্রশ্ন করুন। যত বেশি আপনার প্রাণের কোম্পানি, ভালোবাসার কোম্পানি এক্সিলেন্ট কে যত বেশি আমরা জানবো, যত বেশি বুঝবো, তত বেশি আমাদের বিশ্বাসটা বাড়বে। অতএব বিশ্বাসের ঘাটতি কখনো এই কারণে না যে আমরা বিশ্বাস করি না বা আমাদের বিশ্বাসের ঘাটতি। আমাদের বিশ্বাসের ঘাটতি এই কারণেই কারণ আমরা আন্ডারস্ট্যান্ডিং টা ঠিকমতো করি না। অতএব আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা প্রচুর বাড়াতে হবে। জীবনের যেকোনো ক্ষেত্রে, যেকোনো সম্পর্কে, যেকোনো ব্যবসায়, যেকোনো ক্ষেত্রেই আমরা এই জিনিসটাই করব। তাহলে আমরা একজন হ্যাপি ফিল করব, আমরা ভিতর থেকে সুখ পাবো এবং বিশ্বাসটা বুক ভরা বিশ্বাস নিয়ে জীবনে যেকোনো কাজ করতে পারবো। আর যখনই বিশ্বাস চলে আসলো কোনো কাজের প্রতি, তখনই কিন্তু আমি কমিটেড হতে পারবো। হ্যাঁ, আমি যাকে বিশ্বাস করি তার জন্য কিন্তু আমি বলি আমি জীবন দিতে প্রস্তুত, রাইট? আমি যখন কোম্পানিকে 100% বিশ্বাস করবো তখন আমি আমার সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে আমি প্রস্তুত হয়ে যাব। দ্যাট মিনস আমি তখনই আমার সর্বোচ্চ স্যাক্রিফাইস করব, তখনই আমি ওয়াদাবদ্ধ হব যখন আমি বিশ্বাস করব। যদি কখনো আমি দেখি যে আমি কমিটেড হতে পারছি না, আমি এখনো সিরিয়াসলি কাজ করতে পারছি না, আমি যেভাবে চাচ্ছি সেভাবে কাজ হচ্ছে না, আমার এখনো ওই ভিতর থেকে সেই পরিমাণ সিরিয়াসনেস আসতেছে না, আসলে আমার সিরিয়াসনেস এর ঘাটতি নেই, ঘাটতি আমার ফিরে যান বিশ্বাসে। আসলে বিশ্বাসের ঘাটতি নেই, এখনো আমার ঘাটতি আন্ডারস্ট্যান্ডিং এ। অর্থাৎ জীবনের যেকোনো কিছুই, যেকোনো এই চাকার যেকোনো একটা জায়গায় যদি আপনার লিকেজ থাকে, লিকেজ কোথাও না, লিকেজ হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ। আপনি যত বেশি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, যত ভালো বুঝতে পারবেন, তত বেশি বিশ্বাস বাড়বে, তত বেশি কমিটেড হবেন। আর কমিটেড হওয়ার পর এবার আপনি কাজ শুরু করুন, দেখবেন আপনার কাজটা হবে কারেক্ট কাজ, সঠিক কাজ। তখন কাজে আলাদা ছন্দ পাবেন, আলাদা মজা পাবেন, তখন আর মনে হবে না যে এমনি এমনি করছেন। এবং যখন এই কাজটা শুরু করবেন তখন দেখবেন আপনার রেজাল্ট আসবে ডিজায়ার্ড রেজাল্ট, অর্থাৎ আপনি যে রেজাল্ট কল্পনা করেছিলেন। বড় বড় লিডাররা যে লেভেলে সফলতা পায়, নেটওয়ার্কাররা যে লেভেলে সফলতা পায়, সেই লেভেলে সফলতা আপনি পেতে শুরু করেছেন। আর যখনই এই লেভেলে সফলতা আপনি পেতে শুরু করবেন, তখন আপনার বিশ্বাসটা আরো বেড়ে যাবে, বিশ্বাসটা আরো মজবুত হবে। আর আপনি যখনই এভাবে আপনি এগোতে থাকবেন, ওয়ান বাই ওয়ান চলতে থাকবে। আর এই টোটাল হুইলটাকে পরিচালনা করবে আপনার বার্নিং ডিজায়ার। অর্থাৎ একটা গাড়ি যেরকম তার পেট্রোল বা তার যে অকটেন বা তার যে ফুয়েল দ্বারা চলে, ঠিক একটা জীবনের একটা বা এই কনসেপ্ট জীবনের ধারণাগুলো টিকে থাকে হলো বার্নিং ডিজায়ারের উপর। যে আপনার এটাই হচ্ছে আপনার ফুয়েল। অতএব চলুন সবার আগে আমরা ফুয়েলের সাথে পরিচিত হব। ফুয়েলটাকে পরিচিত হয়ে দেন আমরা আমাদের সার্কেলের যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলোর সাথে একে একে পরিচিত হব। তো সর্বপ্রথম আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে বার্নিং ডিজায়ার কি, যে বার্নিং ডিজায়ারটা আমাদেরকে বুঝতে হবে। বলা হয় যে আসলে যে বার্নিং ডিজায়ার এটা এত ইম্পর্টেন্ট একটা ফুয়েল, এটাকে যদি আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি ইনশাআল্লাহ, তখন দেখবেন আমিও আমাকে থামাতে পারবো না, আপনিও আপনাকে থামাতে পারবেন না, আপনি নিজস্ব একটা গতি পেয়ে যাবেন, আপনি অদম্য একটা গতি পেয়ে যাবেন। বার্নিং ডিজায়ার কি বলা হচ্ছে, বলা হচ্ছে বার্নিং ডিজায়ার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল সাকসেসফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীতে যত সফল ব্যক্তিগণ আছেন তাদের স্টার্টিং অর্থাৎ শুরু করেছিলেন তারা বার্নিং ডিজায়ার দিয়ে। অর্থাৎ সাধারণ কোনো ডিজায়ার বা সাধারণ কোনো ইচ্ছা দিয়ে সফল হতে পারবেন না, সাধারণ ইচ্ছা দিয়ে সাধারণ জীবন যাপন করতে পারবো, বাট সাধারণ জীবন যাপন দিয়ে কখনো আমি সফল জীবন যাপন করতে পারবো না। অতএব এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কি সাধারণ জীবন যাপন করব, সাধারণ সফলতা নিব, নাকি আমরা সফল মানুষ যারা তাদের জীবন যাপন করতে চাই, সফল মানুষদের সফলতা নিতে চাই। যদি নিতে চাই তাহলে সফল মানুষরা যে বার্নিং ডিজায়ার অ্যাপ্লাই করতো, আপনাদের সেই বার্নিং ডিজায়ার অ্যাপ্লাই করতে হবে। চলুন আমরা এক্সপ্লেইন করি বার্নিং ডিজায়ার কি। ডিজায়ার ইচ্ছা, বার্নিং মানে কি অদম্য বা জ্বলন্ত বা ফুটন্ত। যে বার্নিং ডিজায়ারটা এই লেভেলের যে আপনার মাঝে অদম্য একটা ইচ্ছা থাকতে হবে যে আপনাকে এখান থেকে কেউ দমাতে পারবে না। সেটা কিভাবে আসবে? ধরুন একটু আপনাকে একটা এক্সাম্পল দেই। আপনাকে যদি আমি একটা লোহার দণ্ড দিই, যে একটা ধরুন যে ১ হাত লম্বা একটা লোহা দিলাম, দিয়ে বললাম ব্রাদার এটা দিয়ে আপনি এটাকে বাঁকা করুন। আপনি হাত দিয়ে চেষ্টা করবেন, হাতুড়ি দিয়ে চেষ্টা করবেন, যেকোনো জিনিস দিয়ে চেষ্টা করবেন, আপনি কতটুকুই বা বাঁকা করতে পারবেন? আপনি কিন্তু খুব বেশি কিছু করতে পারবেন না। বাট এই লোহাটাকে কামার যখন বার্ন করে কয়লার মাঝে পুড়িয়ে পুড়িয়ে লাল টকটকে উত্তপ্ত করে ফেলে, এই লোহাটাকে কিন্তু সামান্য হাতুড় দিয়ে পিটিয়ে সুন্দর করে এটা দিয়ে দা তৈরি হচ্ছে, বটি তৈরি হচ্ছে, ছুরি তৈরি হচ্ছে, কাঁচি তৈরি হচ্ছে। অর্থাৎ লোহাটা থেকে দিয়ে যা ইচ্ছা তাই তৈরি করা যায়। যতক্ষণ পর্যন্ত লোহাটা সাধারণ ছিল, ওকে দিয়ে সাধারণ কাজই হতো, লোহা দিয়ে আপনাকে পিটানো যেত অথবা লোহা দিয়ে আপনি বিল্ডিং বানাতে পারতেন। বাট এই লোহাটাকে যখন বার্ন করা হলো, একে দিয়ে কিন্তু অসাধারণ অনেক কিছু তৈরি করা গেল।
ঠিক একইভাবে সাধারণ ইচ্ছা দিয়ে সাধারণ জীবন যাপন হবে, সাধারণভাবে জীবনকে আপনি চলতে পারবেন। বাট যদি অসাধারণ কিছু করতে চান, ওই লোহার মতো আপনাকে পুড়তে হবে। ওই লোহার মতো আপনার ভিতরটাকে জ্বালা পোড়ায় ভরে ফেলতে হবে, উত্তপ্ত করতে হবে। জীবনের না পাওয়াগুলো, জীবনের রিজেকশন গুলো, মানুষের দেয়া অপমানগুলো, মানুষের দেয়া কষ্টগুলো, এগুলোকে আপনার সেই কয়লা বানাতে হবে। এই রিজেকশন গুলো, এই অপমানগুলো, এই ডিজায়ার গুলো, আপনার জীবনের স্বপ্নগুলো, এগুলোকে কয়লা বানিয়ে, এগুলো দ্বারা পুড়িয়ে আপনার ভেতরটাকে অনেক বেশি জ্বালাতে হবে। ভেতরের ইচ্ছাটাকে অনেক বেশি পোড়াতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন। এবং এটার একটা দারুণ এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। কোন ধরনের ডিজায়ার আমাদের থাকতে হবে? আমরা সবাই সক্রেটিসের নাম জানি। সক্রেটিস তার সময়ে অনেক বড় একজন জ্ঞানী ছিলেন। তার কাছে অনেকে অনেক পরামর্শের জন্য যেতেন। তো এক টাইমে সক্রেটিসের কাছে এক যুবক পরামর্শের জন্য গেলেন যে, সক্রেটিস তুমি তো অনেক বিষয়ে পরামর্শ দাও, আমি আসলে কিভাবে সফল হব? সফল হওয়ার জন্য আমার কি দরকার? আমাকে একটু এক্সাম্পল দাও। তো সক্রেটিস ঠিক এভাবেই বলেছিলেন, তোমার মাঝে একটা অদম্য ইচ্ছা দরকার, তোমার মাঝে বার্নিং ডিজায়ার দরকার। তো বলতো আসলে এটা কিভাবে বুঝবো আমি? বার্নিং ডিজায়ারটা আমি কিভাবে পাবো? আমাকে একটা এক্সাম্পল দাও। তো সক্রেটিস বলল, ওকে আমার সাথে চলো। ছেলেটি খুশি হলো এবং সক্রেটিসের সাথে যেতে লাগলো। সক্রেটিস গিয়ে নদীর পাড়ে চলে গেলেন। ছেলেটা ভাবলো নদীর পাড়ে খুব সুন্দর পরিবেশ, আমাকে এখানে বার্নিং ডিজায়ার শেখাবে। তারপর সক্রেটিস বলল চলো পানিতে নামি। ছেলেটা একটু অবাক হলো, পানিতে নামবো? এটা কেমন কথা? বার্নিং ডিজায়ার কি পানির মধ্যে থাকে নাকি? সক্রেটিস বলল, চুপ, কোনো কথা বলবা না। তুমি যদি কথা বলো তোমাকে বার্নিং ডিজায়ার দেখাবো না। ওকে, ছেলেটি আর কথা না বলে ফলো করতে লাগলো সক্রেটিসকে। হাঁটু পানি, বুক পানি, গলা পানিতে চলে গেল। ছেলেটা যেহেতু সক্রেটিসের চেয়ে ছোট ছিল সাইজে, সক্রেটিসের যখন বুক পানি, ছেলেটার অলরেডি মাথা ডুবু ডুবু অবস্থা। তখন ছেলে আবার বলল, হ্যাঁ হ্যাঁ আমি তো ডুবে গেলাম, বার্নিং ডিজায়ার কই? সক্রেটিস আবারও তাকে ইশারা করলেন, চুপ থাকো। এবং সক্রেটিস কি করলো, ওই মুহূর্তে তার মাথার উপর হাত রেখে গায়ের সমস্ত শক্তি দ্বারা ওই ছেলেটাকে পানির নিচে চেপে ধরলো। ছেলেটা তো কিছুই বুঝে উঠতে পারলো না। ছেলেটা পানির নিচে যখন মাথা চলে গেলো, আপনারা জানেন পানির নিচে চলে গেলে তার মুখ দিয়ে পানি ঢুকলো, সে নিঃশ্বাস নিতে পারছে না। তার প্রচন্ড কষ্ট হচ্ছে। 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড। আর দেখে সে কোনোভাবেই পারছে না। সে বুঝতেছে যে সে যদি আরেকটু থাকে সে মারা যাবে। সে তখন গায়ের সমস্ত শক্তি দিয়ে সক্রেটিসকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সে উপরে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে জাস্ট একটা সুন্দর স্বস্তির নিঃশ্বাস নিল, বড় একটা নিঃশ্বাস নিল এবং হাঁফাতে লাগলো। তখন সক্রেটিস হাসতে লাগলো। ছেলেটা বলল, আমার জীবন যায় যায় আর তুমি হাসতেছো, ব্যাপারটা কি? সক্রেটিস বলল, তোমাকে যখন আমি পানির নিচে চেপে ধরলাম, তখন কি তোমার খুব বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করেছে? বলে না। তোমার কি ইচ্ছা করেছে তোমার প্রেমিকার হাতটা ধরে বসে থাকবে? বলে না। তোমার কি ইচ্ছা করেছে সুন্দর সুন্দর গান শুনবে, মজা করবে, ঘুমিয়ে থাকবে? না। তোমার কি ইচ্ছা করেছে? তোমার কি ইচ্ছা করেছিল খুব মজার মজার খাবার খাবে? বলে না। তাহলে তোমার কি ইচ্ছা করেছিল ওই মুহূর্তে? বলে, ওই মুহূর্তে আমার ইচ্ছা করেছিল একটাই, যে আমার জীবন বাঁচাতে হবে। আপনি সক্রেটিস না কে, কে আমাকে ধরেছেন আমার কিছুই ব্যাপার না। দুনিয়াদারি ভেঙে ফেলে হলো আমাকে বাঁচতে হবে। আমাকে বাঁচতে হবে। আমাকে নিঃশ্বাস নিতে হবে। সক্রেটিস বলল, বৎস, এটাই হচ্ছে বার্নিং ডিজায়ার। ওই পানির নিচে যখন তোমার জীবন যায় যায় তখন গোটা পৃথিবীর কেউ তোমার আপন মনে হয়নি। ইভেন আমি তোমার গুরু, আমাকেও তুমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোমার জীবন বাঁচিয়েছ। এই যে তোমার একটা অদম্য ইচ্ছা, এই অদম্য ইচ্ছা যদি জীবনে তোমার সফলতার জন্য ধরে রাখতে পারো, সফল হওয়ার জন্য যদি তুমি চারপাশে সবকিছুকে স্যাক্রিফাইস করে মনে প্রাণে যেভাবে বাঁচতে চেয়েছিলে, সেরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে, সেরকম ডিজাইন নিয়ে যদি তুমি সফল হতে চাও, সেটাই হচ্ছে বার্নিং ডিজায়ার এবং তুমি অবশ্যই তখন সফল হবে। তো আমি আশা করি আমরাও বুঝতে পেরেছি হোয়াট ইজ বার্নিং ডিজায়ার এবং আমরা আমাদের ডিজায়ারটাকে এভাবেই দেখবো। আর যখন এভাবে দেখবো, ইনশাআল্লাহ অবশ্যই সফল হব। অতএব আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা ভাবি কেন আমি এক্সিলেন্ট করব এবং আমি কেন এক্সিলেন্ট করব না। জি, আমরা আমাদের উত্তর তাহলে পেয়ে যাবো যে আসলে কেন এক্সিলেন্ট করব। আমরা কিন্তু সুন্দর করে উত্তর পেয়ে যাবো, কেন এক্সিলেন্ট করব না সেটার উত্তর আমরা পেয়ে গেলাম। যদি আমি সফল সেই নেটওয়ার্কার হতে চাই তাহলে এক্সিলেন্ট করব, আর না হলে আমি এক্সিলেন্ট করব না। অতএব আমাদের অবস্থান থেকে আমরা জেনে গেছি, আমরা আন্ডারস্ট্যান্ড করতে শুরু করেছি। ফার্স্ট আন্ডারস্ট্যান্ড করলাম বার্নিং ডিজায়ার। এখন আন্ডারস্ট্যান্ড করি আসলে নেটওয়ার্ক মার্কেটিংটা কি। দেখুন এগুলো খুব কমন কথা, যার কারণে এগুলো আমরা খুব বেশি সময় নেব না। বাট আমাদেরকে অবশ্যই প্রতিটাকে শেয়ার করে যেতে হবে। বলা হচ্ছে, network marketing as it is called today has been around since 1950s.
অর্থাৎ আজকে যে নেটওয়ার্ক মার্কেটিং কে আমরা চিনি, এটা কিন্তু আজকের নয়, সেটি 1950 সাল থেকেই পরিচিত। অর্থাৎ 1950 থেকেই এই মার্কেটিংটার উদ্ভব হয়। নেটওয়ার্ক মার্কেটিং অরিজিনালি নোজ অ্যাজ মাল্টি লেভেল মার্কেটিং, যে এটি অরিজিনালি জানে অনেকে মাল্টি লেভেল মার্কেটিং, কারণ এই মার্কেটিং এ অনেকগুলো লেভেল থাকে। A process in which individuals help other individuals to achieve their separate goals. এটাই হচ্ছে পৃথিবীতে একমাত্র প্রসেস যেখানে একজন ব্যক্তি আরো কয়েকজন ব্যক্তির জীবনের লক্ষ্য অর্জন করার জন্য হেল্প করে এবং তাদের জীবনের লক্ষ্য অর্জন করিয়ে দিয়ে সে তার নিজের জীবনের লক্ষ্য অর্জন করে। হোয়াট এ গুড সিস্টেম! অর্থাৎ এটি হচ্ছে পৃথিবীতে একমাত্র সিস্টেম যেখানে আমি যদি আমার টিমের 10 জনের স্বপ্ন পূরণে সহায়তা করি, তাদের স্বপ্ন পূরণ হলেই আমার স্বপ্ন পূরণ হবে। অর্থাৎ আমরা আন্ডারস্ট্যান্ড করি এটি কিন্তু গতকালকের বা গত পরশুর সিস্টেম না, এটি হচ্ছে প্রায় 70 বছর আগে থেকেই ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ একটা সিস্টেম, যে সিস্টেমটি এখন পর্যন্ত বলবৎ আছে এবং ওয়ার্ল্ড এর এটি হচ্ছে লেটেস্ট একটি সিস্টেম, যেটি আমরা জেনে গেছি ম্যাড ফর সাকসেস ট্রেনিং এ আমরা মোটামুটি জেনে গেছি, যার কারণে আমরা এখানে খুব বিস্তারিত বলবো না। তো চলুন আজকে আমরা কি কি বিষয়ে আন্ডারস্ট্যান্ড করব, কারণ আমরা যদি আন্ডারস্ট্যান্ড জিনিসটা ক্লিয়ার রাখি তাহলে আমাদের কনসেপ্ট হুইল এগিয়ে যাবে। কারণ ফার্স্ট আমরা আমাদের বার্নিং ডিজায়ারটাকে আন্ডারস্ট্যান্ড করেছি, এখন আমরা আন্ডারস্ট্যান্ড করব বিল্ড আপ ইউর নলেজ অন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। আমরা আমাদের নলেজটাকে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির উপর আমাদের নলেজটাকে আন্ডারস্ট্যান্ড করব, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটার প্রতি আন্ডারস্ট্যান্ড করব, কোম্পানি এবং প্রোডাক্ট গুলো আন্ডারস্ট্যান্ড করব, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে সেটা পারপাস অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের পারপাসটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আসলে জীবনটা কেন। এবং ট্রুলি এই ট্রেনিং এর এটি হচ্ছে টার্নিং সেন্টেন্স, আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ইউর লাইফ। যেদিন আমি লাইফের পারপাসটা সম্বন্ধে ক্লিয়ার হলাম, সেদিন থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যে ইনশাআল্লাহ আমি নেটওয়ার্কার হিসেবে নিজেকে পরিচিত করতে চাই। তো ঠিক একইভাবে আমরা আজকে আমাদের লাইফের সেই পারপাসটা ইনশাআল্লাহ জানবো। চলুন আমরা আমাদের অবস্থান থেকে আন্ডারস্ট্যান্ড করে ফেলি ফার্স্ট হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, যে এটি আমরা খুব কমনলি জানি, তারপর আরেকবার একটু শেয়ার করে নিই, আরেকবার একটু মনে করিয়ে দিই আপনাদেরকে যে আসলে এই নেটওয়ার্ক মার্কেটিংটা কি, এটা কোত্থেকে আসলো। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ লিগ্যাল এন্ড ইথিক্যাল বিজনেস। ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলছি, এই বিজনেসটা একটা লিগ্যাল এবং ইথিক্যাল বিজনেস। বাট নেট ফর সাকসেস ট্রেনিং আমরা বলেছি যে কোনো লিগ্যাল জিনিসেরই অপোজিট আসে, যে কোনো ভালো জিনিসেরই কপি আসে। ঠিক এই সিস্টেমটাকে ফলো করে অনেকেই কিন্তু কপি অনেক কিছু করেছে। দেখুন, সিস্টেম একই, মানুষ, সবাই তো মানুষ, বাট মানুষের মাঝে কেউ চোর, কেউ পুলিশ, কেউ হুজুর, কেউ সাধু, কেউ সন্ন্যাসী, বাট সবাই কিন্তু মানুষ, বাট ক্যারেক্টার এক এক রকম। বাট যেহেতু এটা ওয়ার্ল্ড এর লেটেস্ট মার্কেটিং সিস্টেম, এটিকে অনেকে অনেক রকম মিসইউজ করেছে। বাট তাই বলে সঠিক এবং লিগ্যাল এবং ইথিক্যাল বিজনেসটা কিন্তু বন্ধ হয়নি, এটি কিন্তু গোটা ওয়ার্ল্ড ওয়াইড সম্মান এবং শ্রদ্ধার সাথে এগিয়ে চলছে। ইট ইজ রিকগনাইজড ইন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, জার্মানি, জাপান, মালয়েশিয়া and many other countries through the world. এটি কিন্তু গভর্নমেন্ট দ্বারা রিকগনাইজড এবং রেগুলেটেড ওয়ার্ল্ড ওয়াইড। যে কান্ট্রিগুলোর নাম বললাম, আমাদের দেশের অনেকেরই স্বপ্ন ওই দেশগুলোতে যাবেন তারা কাজ করতে অথবা ঘুরতে। বাট এই উন্নত প্রত্যেকটা দেশ, যে দেশগুলোর নাম বললাম, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, জার্মানি, জাপান, মালয়েশিয়া, সবাই কিন্তু আমাদের দেশের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। তো তারা যদি এটিকে লিগ্যাল এবং রিকগনাইজড করে কাজ করতে পারে, আমরা কেন নয়? বলা হচ্ছে from 17th September 2012 it is recognized in বাংলাদেশ। আমরা জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে 2012 এর 17ই সেপ্টেম্বর থেকে এটি রিকগনাইজড হয়ে কাজ চলছে এবং ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছে প্রসেস। আরো আমরা ক্লিয়ারিটি পাবো ইনশাআল্লাহ। আমাদের সরকার আমাদের সহযোগিতা করছেন লিগ্যাল এবং ইথিক্যাল বিজনেস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও জনাব আনোয়ার হোসেন রয়েল রানা স্যার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই ইন্ডাস্ট্রিকে একটি শ্রদ্ধাশীল, গ্রহণযোগ্য এবং সবার কাছে সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা এক্সেলেন্টের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হবে আমাদের এক্সেলেন্টের মাধ্যমে, এবং সবাই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে ভালোবাসতে শিখবে, শ্রদ্ধা করতে শিখবে, এবং এই ইন্ডাস্ট্রির মাধ্যমে অনেক অনেক মানুষ তাদের স্বপ্ন পূরণে ইনশাআল্লাহ সহায়তা হবে, এবং আমরা লক্ষ কোটি মানুষকে ইনশাআল্লাহ সহায়তা করবো, এবং বাংলাদেশের নামকে ইনশাআল্লাহ গোটা বিশ্বব্যাপী ইনশাআল্লাহ আমরা ছড়িয়ে দিব। বাংলাদেশের জন্য শুধু রেসপেক্টই নিয়ে আসবো না, বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ আমরা রেমিটেন্স নিয়ে আসবো। আমরা শুধু ফিনান্সই আনবো না, আমরা সম্মান এবং অর্থ সবই ইনশাআল্লাহ
আরবি এক্সিলেন্টের উছিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো খেয়াল করুন, বলা হচ্ছে ইন দ্য ইউএসএ ইট ইজ রিকগনাইজড এন্ড রেগুলেটেড বাই ফেডারেল ট্রেড কমিশন। ইউএসএ তে একটি সংস্থা আছে এফটিসি, ফেডারেল ট্রেড কমিশন, যেখানে এটা রিকগনাইজড এবং রেগুলেটেড, যেখান থেকে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি গুলোকে মনিটর করা হয়। অতএব এটি কোনো ছোট্ট সিস্টেম নয় বা এটি কোনো সিম্পল সিস্টেম নয়, এটি একটি সুন্দর ইন্ডাস্ট্রি, এটি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। বাট আমরা এখন আমাদের বুঝে সেরকম আসেনি, কারণ আমরা দেখিনি। বাট দেখিনি বলে যে দেখবো না তা নয়, আমাদের সামনে সুযোগ করে দিয়েছে এক্সিলেন্ট। ইনশাআল্লাহ আমরা ওয়ান বাই ওয়ান সেটিকে আরো জানবো, আরো বুঝবো। বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু আমেরিকা থেকে এই ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল সেই 1950 থেকে, অতএব আমেরিকার কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাই। বলা হচ্ছে some US network marketing company are also in the on the New York Stock Exchange. আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যে কোনো একটা কোম্পানি চাইলেই সে ইনভলভ হতে পারে না, এনলিস্টেড হতে পারে না। সেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বেশ কিছু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি তাদের শেয়ার লেনদেন করছে। তাহলে এই ইন্ডাস্ট্রি কোন লেভেলে আছে আর আমরা কোন লেভেলে চিন্তা করছি। বলেছে নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ প্রফেশনাল ক্যারিয়ার অপরচুনিটি। এটা একটা সম্পূর্ণ প্রফেশনাল ক্যারিয়ার অপরচুনিটি। বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতে এরকম 10 বছর, 15 বছর, 20 বছর ধরে মানুষ নেটওয়ার্কিং করছে, 30 বছর, 35 বছর, 40 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে আছে। কেউ শুরু করেছে, তার সন্তান এখন তার অবস্থান থেকে তার সেই পজিশন নিয়ে কাজ করছে। এভাবে চলে যাচ্ছে, জেনারেশন বাই জেনারেশন চলছে, মানুষ তার জীবনকে উপভোগ করছে। বাট আমাদের দুর্ভাগ্য, হ্যাঁ, 15 বছর, 20 বছর, 30 বছর কাজ করবো এমন কোনো প্ল্যাটফর্ম আমরা পাইনি। অথবা এই ইন্ডাস্ট্রি যেভাবে শুরু হয়, এই ইন্ডাস্ট্রির যে বেসিক কথা, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব ম্যানুফ্যাকচারিং দিয়ে কাস্টমারকে স্যাটিসফাইড করে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করা, এরকম সিস্টেম আমরা পাইনি। বা পাইনি বলে যে পাবো না তা না, আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান, এক্সেলেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সেই অপরচুনিটি আমরা পেয়েছি এবং গোটা বিশ্বকে আমরা ছড়িয়ে দিতে পারছি। আন্ডারস্ট্যান্ড করুন, যত বেশি আন্ডারস্ট্যান্ড করবো আমরা, তত বেশি আমাদের বিশ্বাসটা বাড়বে। নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ প্রফেশনাল ক্যারিয়ার অপরচুনিটি। আবারও বলছি, এটা একটা প্রফেশনাল ক্যারিয়ার অপরচুনিটি। এটিকে প্রফেশন হিসেবে হিউজ মানুষ নিচ্ছে এবং নেবেন, এবং বর্তমান সময়ে গোটা ওয়ার্ল্ড আরো বেশি ঢুকে গিয়েছে এই ইন্ডাস্ট্রির উপর, কারণ ঘরে বসে মানুষ এটিতে কাজ করতে পারে। আর গোটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা জানি বৈষয়িক একটি করোনা পরিস্থিতির কারণে মানুষ যেভাবে জব হারাচ্ছে, মানুষ যেভাবে তার চাকরি হারাচ্ছে, ব্যবসায় লস হয়েছে, এখন সকল মানুষ হুমড়ি খেয়ে পড়ছে যে ছোট্ট একটা উদ্যোগ নিয়ে বিজনেস শুরু করবে। বাট উদ্যোক্তা হতে গেলেও তো তার কিছু প্রয়োজন, তার নিজস্ব প্রোডাক্ট প্রয়োজন, তার একটা উদ্যোগ নেবেন, সেটি কোথায়? তো আলহামদুলিল্লাহ, আনোয়ারেজ রয়্যাল রানা স্যারের উদ্যোগে অলরেডি ফ্যাক্টরি, প্রোডাক্ট সবকিছু রেডি, স্ট্রাকচার রেডি, প্ল্যাটফর্ম রেডি। জাস্ট আমরা উদ্যোক্তা হয়ে, আমরা মার্কেটিং করে, আমরা মানুষের কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের কেরিয়ারে গড়বো। আরো লক্ষ কোটি মানুষকে তাদের কেরিয়ার গড়তে ইনশাআল্লাহ সহযোগিতা করব এবং প্রফেশনালি করব। Because so many people involved in it part time, you might take it might think it's a kind of money making hobby. হয়তো বা অনেকে মনে করতে পারেন যে হ্যাঁ, এখানে পার্ট টাইম জয়েন করলাম, ভালোই তো, এখান থেকে অনেক টাকা ইনকাম হয়, অতএব একটা টাকা ইনকামের জায়গা না, এটা মনে করা যাবে না। However, look at the number of professional men and women enter the industry, change their opinion and change their lifestyle too. আমার খুবই ভালো লাগে এই কথাটা, যে আসলে যখন বাহির থেকে কেউ এই ইন্ডাস্ট্রিকে দেখে, তারা অনেকে মনে করে যে, বাহির থেকে ইন্ডাস্ট্রিকে দেখলে অনেকে মনে করে যে হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা মনে হচ্ছে যে, মনে হয় যে টাকা ইনকাম করার একটা জায়গা, এখানে মনে মানুষ টাকা ইনকাম করে। নো, যখন মানুষ এখানে ঢুকে, যখন এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে, যখন ট্রেনিং করে, যখন কেরিয়ার হিসেবে নেয়, তখন শুধু তাদের অপিনিয়নটাই, মানে তাদের সেই কথাটাকে চেঞ্জ করে না, তারা তাদের আলহামদুলিল্লাহ জীবনযাত্রাকেও চেঞ্জ করে ফেলতে পারে। অতএব বাহির থেকে মানুষ হাজারটা কথা বলবেই, কারণ মানুষ জানে না এই ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে। যেহেতু মানুষ জানে না, মানুষ বলতেই পারে। বাট যেহেতু আমি আপনি ঢুকেছি, আমি দেখেছি, আপনি দেখেছেন, আমরা জেনেছি, অতএব আমরা তাদেরকে হেল্প করবো তাদের সেই অপিনিয়ন এবং তাদের লাইফস্টাইল চেঞ্জ করতে। এটার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ মানুষ জানে না, মানুষ ভুল করবে। বাট আমরা যেহেতু জানি, আমরা ভুল করা যাবে না। তো আমরা এখন জেনে নিই আসলে যে এই যে গোটা ওয়ার্ল্ড এর এই ইন্ডাস্ট্রির এই অবস্থা এরকম ভাবে এগিয়ে যাচ্ছে, এটা রিজনটা কি? এই রিজন গুলোর মাঝে কয়েকটা রিজন আছে যেগুলো আমরা জানবো। ফার্স্ট রিজন, দ্য রিজন ফর বোথ হচ্ছে লাইফস্টাইল রেগুলেশন, যে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে মানুষের লাইফস্টাইলে একটা বিশাল রেগুলেশন চলে এসেছে।
ঠিক আছে, যে মানুষের জীবনযাত্রার একটা বিশাল পরিবর্তন চলে এসেছে। সেলফ এমপ্লয়মেন্ট রেগুলেশন, যে মানুষের যে কাজ করা এমপ্লয়মেন্ট, এটার একটা বিশাল রেগুলেশন চলে আসছে। কারণ একটা টাইমে মানুষের মাথায় ছিল জব ছাড়া, চাকরি ছাড়া মনে হয় আমার ইনকাম করার কোনো রাস্তা নেই। বাট যেহেতু ইনকামটাই মুখ্য বিষয় এখানে, আমি আমার অবস্থান থেকে কতটুকু স্বাধীন থেকে নিজের পরিশ্রম দ্বারা নিজের কাঙ্ক্ষিত অর্জনটি অর্জন করতে পারবো সেটি বড়। এবং লাস্ট, ডিরেক্ট শপিং রেগুলেশন, যেটি মেড ফর সাকসেস আমরা বলেছি, যে শপিং এর ক্ষেত্রে মানুষ এখন ডিরেক্টলি শপিং করতে অনেক বেশি পছন্দ করে। চলুন লাইফস্টাইল রেগুলেশনে কি ধরনের চেঞ্জ এসেছে আমরা যদি একটা বা দুটো এক্সাম্পল নিই। ফার্স্ট, লাইফস্টাইল রেগুলেশনে যদি বলি আমেরিকার কথাই ধরি, যে বলা হচ্ছে ইন আমেরিকা মোস্ট অফ দ্য মিলিয়নার্স আর লিভস, যেটা আমরা জানি যে আমেরিকায় পৃথিবীর সবচেয়ে বেশি মিলিয়নাররা বসবাস করে। ফর লাস্ট 25 ইয়ার্স এভরি 5 নিউ মিলিয়নিয়ার কাম এন্ড ওয়ান অফ কাম ফ্রম এমএলএম, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। 25% মিলিয়নার আর কাম ফ্রম এমএলএম, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং আমেরিকায় সবচেয়ে বেশি মিলিয়নার ক্রিয়েট হয়, এবং যত মিলিয়নার ক্রিয়েট হয় তার 25% মিলিয়নার ক্রিয়েট হয় এই ইন্ডাস্ট্রি থেকে। অর্থাৎ মাত্র একটা ইন্ডাস্ট্রি থেকে 125 জন মিলিয়নার বের হয়, বাকি মিলিয়নাররা বের হয় অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে। তাহলে চিন্তা করে দেখুন কত দ্রুত এটা এগিয়ে যাচ্ছে এবং কত সুন্দর একটা ইন্ডাস্ট্রি। ওয়ার্ল্ড যদি এভাবে এগিয়ে যায়, আমরা কেন এখন এক্সাম্পল হব না? আমরা কেন এগিয়ে যাব না? শুধু তাই না, মিলিয়নার যে বেরোচ্ছে তা না, মানুষের জীবন যাত্রাকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে এই ইন্ডাস্ট্রি। ইনশাল্লাহ এক্সিলেন্টের মাধ্যমে যখন আপনারা ওয়ার্ল্ড ওয়াইড ভ্রমণ করবেন তখন আপনারা দেখবেন। আমি যদি একটা এক্সাম্পল দিই, লাইফস্টাইল রেগুলেশনের সবচেয়ে অবাক লেগেছে যে লিমোজিন কোম্পানি জানিয়েছে, যেটা আপনারা জানি যে বিভিন্ন মুভিতে আমরা দেখি যে অনেক লম্বা একটা গাড়ি, যে গাড়ি আপনি আপনার অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন, যে গাড়ির ভেতরে আপনি চাইলে মিটিং রুম করতে পারেন, আপনি চাইলে বেডরুম করতে পারেন, আপনি চাইলে ফ্রেশ রুম রাখতে পারেন, রিল্যাক্সের জন্য সুন্দর একটা গাড়ি, যেটি বলা হচ্ছে লিমোজিন ওয়ান অফ দ্য লার্জ অ্যান্ড লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মোর দেন 65% লিমোজিন কার ওনার আর নেটওয়ার্কার। পৃথিবীতে লিমুজিন কোম্পানি এখন পর্যন্ত যত গাড়ি বিক্রি করেছে, তাদের এই লাক্সারিয়াস গাড়ির 165টা গাড়ি কিনেছেন নেটওয়ার্কাররা, আপনার আমার মতো প্রফেশনালরা। তাহলে তারা কিনলে আমি আপনি কেন পিছিয়ে আছি? পিছিয়ে আছি এই কারণেই, তারা সঠিক একটা প্ল্যাটফর্ম পেয়েছে, তারা 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর সেখানে কাজ করার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের এক্সিলেন্ট প্ল্যাটফর্মকে পেয়েছি কেবল মাত্র 7 বছর। ইনশাআল্লাহ এক্সিলেন্টের বয়স যখন 7 থেকে 10 হবে, 12 হবে, 15 হবে, 20 হবে, এক্সিলেন্টের বয়স যখন 20 হবে, আজকে যারা ট্রেনিং শুনছি, ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ তাআলা ওইটুক অ্যাবিলিটি দিবে এরকম একটা লিমোজিন কিনার আমি মনে প্রাণে বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা সেই লেভেলে, সেই অ্যাবিলিটিতে আমরাও চলে যাব। বাট আমাদের লেগে থাকতে হবে, আমাদের ভালোবেসে কাজ করতে হবে। চলুন আন্ডারস্ট্যান্ড করি। Most of the private aeroplane and helicopter owner are American, যে পার্সোনাল এরোপ্লেন এবং পার্সোনাল হেলিকপ্টার বেশিরভাগ আমেরিকানরা কিনে। এবং এ পর্যন্ত যত বিক্রি হয়েছে তার মাঝে দেখা যাচ্ছে মোস্ট অফ দা ওনার আর নেটওয়ার্কার, বেশিরভাগ ওনারই হচ্ছে, তারা হচ্ছে নেটওয়ার্কার, যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন, তারাই পার্সোনাল প্লেন এবং পার্সোনাল হেলিকপ্টার কিনছেন। তাহলে কিভাবে সম্ভব হচ্ছে? ওই একটাই কারণ, তারা এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসে সময় দিয়েছেন। একটা মানুষ 25 বছর 30 বছর জব করে না, উনি করেন তো। একটা মানুষ সারা জীবন ব্যবসা করে যায় না, করেন তো। তাহলে আপনাকেও আপনার বিজনেসটাকে সেইভাবে ভালোবেসে সময় দিয়ে করে যেতে হবে, সময় লাগবে। আমরা তো সময় দিতে চাই ব্রাদার, বাট কোম্পানিগুলোই তো আমাদেরকে সময় দেয়নি। আলহামদুলিল্লাহ, এখন আমরা সেই কোম্পানিকে পেয়েছি, যে বলছে যে ইনশাল্লাহ আমরা আমাদের কাফনের কাপড় আমাদের হালাল ইনকামের এক্সেলেন্ট ওয়ার্ল্ডের টাকা দিয়ে কিনবো। ইনশাল্লাহ, যেখানে আমরা গর্ব করে বলতে পারছি ইনশাল্লাহ আমার যে সিআইডি, এটির মালিক ইনশাল্লাহ আমার অবর্তমানে একদিন আমার সন্তান হবে। আমার প্রজন্ম থেকে প্রজন্ম ইনশাল্লাহ এক্সিলেন্ট করে যাবে। আমার প্রজন্ম, আমার নেক্সট প্রজন্ম, তারপর প্রজন্ম ইনশাল্লাহ এক্সিলেন্টের পরিচয়ে পরিচিত হবে। ইনশাল্লাহ আজকে থেকে সেই আন্ডারস্ট্যান্ডিং করি, সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাই। আপনারা জানেন আমি মালয়েশিয়া থেকে আপনাদেরকে লাইভ করছি, এবং যখন ইনশাল্লাহ আমাদের যখনই জিএম হবেন, আপনারা তো মালয়েশিয়া ট্যুর পাবেন, আসবেন, তখন আপনারা দেখবেন যে আমাদের যখন বিভিন্ন অ্যাচিভার আসবেন, বিভিন্ন অকেশনে কোম্পানি নিয়ে আসবে, দেখবেন যে মালয়েশিয়ায় বিগ বিগ যে বিল্ডিং গুলো, প্রত্যেকটা জায়গায় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো কত সুন্দর অফিস রয়েছে। আর নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো শুধু নেটওয়ার্ক মার্কেটিং এর মাঝে সীমাবদ্ধ নয়, তারা তাদের 5 স্টার হোটেল করেছে, তারা তাদের বিল্ডিং করেছে, তারা তাদের কত সুন্দর অনেক বিজনেস তারা ট্রান্সপোর্টেশন করেছে, অন্যান্য সেক্টর গুলো করেছে। এখানে একটা ইনফরমেশন আছে যে মালয়েশিয়ার যে টুইন টাওয়ার, যেটা মালয়েশিয়া আসলে সবাই একটা না একটা ছবি তুলি, ওই টুইন টাওয়ারের 65% মালিকানা, শেয়ার হোল্ডার হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি গুলো। তাহলে চিন্তা করে দেখুন কোন লেভেলে এই ইন্ডাস্ট্রি চলে গেছে, আর আমরা কোথায় বসে আছি।
ইনশাআল্লাহ আমিও স্বপ্ন দেখছি 2025 থেকে 30 বাংলাদেশে অনেক নামি দামি বিরাট বিরাট যে বিল্ডিং গুলো দেখবেন এক্সিলেন্ট টাওয়ার নামে সেই বড় বড় টাওয়ারকে আমরা দেখতে পাবো। ইনশাআল্লাহ বাংলাদেশে এরকম অনেক বড় স্কুল, কলেজ অলরেডি আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যার স্কুলের কাছে হাত দিয়েছেন। এরকম কলেজ, মসজিদের কাছে হাত দিয়েছেন। এরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল সেন্টার এরকম অনেক সংস্থা আমাদেরও থাকবে এক্সিলেন্ট এর নামে। এক্সিলেন্ট শুধু ইনকাম করে এন্টারপ্রেনারই তৈরি করবে না, সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছে। একটু চিন্তা করুন, এক্সিলেন্ট এর মার্কেটিং প্ল্যানের কোথাও কিন্তু বলা ছিল না করোনাকালীন সময়ে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা মানুষকে বিতরণ করা ত্রাণ। এক্সিলেন্ট এর মার্কেটিং প্ল্যানে এটা কোথাও ছিল না। যেখানে বাংলাদেশের অন্যান্য সকল কোম্পানি তার কোম্পানিকে তালা মেরে এমডিগণ তাদের মোবাইল ফোন বন্ধ করে মানুষের কমিশন না দিয়ে, অফিস ভাড়া না দিয়ে হিমশিম খেয়ে তারা বসে আছেন ঘরে। সেখানে আলহামদুলিল্লাহ গত ৭ বছর আমরা কাজ করেছি ২ টা প্যাকেজ নিয়ে। বাট এই করোনাকালীন সময়ে আমরা পেয়ে গেছি ৩ টা প্যাকেজ। আমরা সেখানে আলহামদুলিল্লাহ আমরা যেখানে আমাদের ফ্যাক্টরি রানিং সেখানে আমরা নতুন ফ্যাক্টরি এই রোজার মাঝে করোনাকালীন সময়ে আমাদের কোম্পানি নতুন আমাদের ফ্যাক্টরি যেটা জানেন আপনি ১০ তলা বিল্ডিং আমরা ৭০,০০০ স্কয়ার ফিট জায়গায় সেখানে ৩ তলার ছাদ ঢালাইয়ের কাজ আমরা শুরু করেছি। সেখানে জানেন যে প্রতি মুহূর্তে আমাদের এমডি স্যার আমাদেরকে ভিডিও বার্তা দিয়েছেন। আমাদেরকে তিনি সাহস দিয়েছেন যে উনি পাশে আছেন, আমরা থাকবো কিনা। উনি জানেন যে প্রোডাকশন যদি থাকে, প্রোডাক্ট যদি থাকে ঘরে বসে আমরা কাজ করতে পারবো। তাহলে এই দুর্যোগের মুহূর্তে যদি কোম্পানি অর্ধ কোটি টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন যেটির কিনা কোনোই রকম কোম্পানির কমিটমেন্ট ছিল না। এই দুর্যোগ সময়ে তো শুধুমাত্র অর্ধ কোটি টাকা দেখেছেন চোখের সামনে। বাট চোখের পেছনেও যে এমডি স্যার কতজনকে কতভাবে হেল্প করেছেন। চোখের পেছনেও যে আমাদের না জানা অবস্থায় তিনি যে কতভাবে কতজনের পাশে দাঁড়িয়েছেন। প্রতিটা মুহূর্তে আমাদের প্রোডাক্ট নিয়ে ভেবেছেন, প্রতিটা মুহূর্তে আমাদের কমিশন নিয়ে ভেবেছেন, প্রতিটা মুহূর্তে আমাদের মেম্বারদেরকে নিয়ে ভেবেছেন। যেখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সেখানে এমডি স্যার কোম্পানির প্রত্যেকটা মেম্বারকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এবং চেষ্টা করেছেন প্রত্যেক জিএমকে ঈদের একটা শুভেচ্ছা পাঠাতে। চেষ্টা করেছেন প্রত্যেকজন achiever-কে কিছু না কিছু শুভেচ্ছা দিতে। এত কিছুর পরও কি আমাদের আন্ডারস্ট্যান্ডিং আসে না এই কোম্পানি কোথায় যাবে? কেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং আসবে না? প্লিজ আন্ডারস্ট্যান্ড করুন। যত বেশি আন্ডারস্ট্যান্ড করব আমরা, তত বেশি বিলিভ আসবে আমাদের। ইনশাআল্লাহ আমরা আমাদের কোম্পানিকে ভালোবেসে আমাদের কাজ দ্বারা, আমাদের সেবা দ্বারা, আমাদের শ্রম দ্বারা এমন লেভেলে ২০৩০ এর মধ্যে নিয়ে যাব যেন ইনশাআল্লাহ একদিন আমরা বললাম এক্সিলেন্ট এর অনেক বড়, বড় কিছু হবে। ইনশাআল্লাহ এক্সিলেন্ট এর এরকম অনেক বড় একটা সম্পদ আছে। যে ইনশাআল্লাহ এক্সিলেন্ট থেকে একদিন আমরা দেখব আমাদের মাননীয় এমডি স্যার জাতিসংঘকে রিপ্রেজেন্ট করছে। জাতিসংঘের মহাসচিব হিসেবে ইনশাআল্লাহ উনি রিপ্রেজেন্ট করবে গোটা ওয়ার্ল্ডকে। সেটিও হবে আমাদের জন্য অনেক বড় পাওয়ার। যার গোল, যার লক্ষ্য হচ্ছে ২০৩০ এ জাতিসংঘের মহাসচিব হওয়া, তিনি তার কোম্পানিকে কত উপরে নিয়ে যেতে পারেন। আর সেই ক্ষেত্রে আমরা যদি তার সাথে থাকি, আমরা আমাদের স্বপ্নকে কত বড় উচ্চতায় নিয়ে যেতে পারি। একটু আন্ডারস্ট্যান্ড করুন, একটু বুঝুন। তখন আপনার লাইফস্টাইল কোথায় যাবে? তখন আপনি কিভাবে চিন্তা করবেন? তখন ওয়ার্ল্ডের বড়, বড় নেটওয়ার্কের মতো ইনশাআল্লাহ আপনিও পারবেন আপনার জীবনটাকে উপভোগ করতে। জাস্ট আজকে থেকে আন্ডারস্ট্যান্ড করুন। নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার করুন। ধারণাকে ক্লিয়ার করুন। আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কোম্পানিকে বুঝতে শুরু করি। যত বেশি আমরা আন্ডারস্ট্যান্ড করব, যত বেশি বুঝবো, তত বেশি আমাদের বিশ্বাসটা আসবে। সেলফ এমপ্লয়মেন্ট রেগুলেশন যে কোথায় সেলফ এমপ্লয়মেন্ট রেগুলেশন ঘটেছে একটু আন্ডারস্ট্যান্ড করে নিই আমরা আবারও। বলা হচ্ছে যে দ্য ইনসিকিউরিটি অফ ওয়ার্ক ওয়ার্ল্ড দেখেন আজকে গোটা পৃথিবীর কাজের ক্ষেত্রে কত বড় ইনসিকিউরিটি চলে এসেছে আপনারা জানেন যে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০ থেকে ৫০ লক্ষ ওয়ার্কারকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং অলরেডি তারা যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের প্রাইভেট সেক্টরে কত মানুষ বেকার হয়ে গেছে। আপনারা জানেন ছোট, ছোট কত ব্যবসায়ী তার ব্যবসা হারিয়ে ফেলেছে। এই মানুষগুলোকে তো বাঁচতে হবে, এই মানুষগুলোকে করতে হবে। বাট আলহামদুলিল্লাহ একটু চিন্তা করে দেখছেন আমাদের এক্সিলেন্ট এর মেম্বারদের বিজনেস কিন্তু চলছে। আলহামদুলিল্লাহ রোজার মাসে যেখানে মানুষ সেলস এর কথা চিন্তা করতে পারেনি, যেখানে আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যার আমাদের ম্যানেজমেন্ট মিটিং এ বলেছিলেন যদি ইনশাআল্লাহ আমাদের ১ কোটি টাকার মতো সেলস হয় তাহলে আমরা আমাদের স্যালারি-ট্যালারি সবকিছু মিলে আমরা মেইনটেইন করতে পারবো। বাট এমডি স্যারের আশার চেয়েও যে আমাদের ফাইটারদের ভালোবাসা আরো বেশি, আমাদের ফাইটাররা কিন্তু তার প্রমাণ দিয়ে দিয়েছে। যেখানে এমডি স্যার বা ম্যানেজমেন্টের টার্গেট ছিল ১ কোটি টাকা সেলস, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের এক্সিলেন্ট ফাইটারগণ সেলস করেছেন ১,৪০,০০,০০০ টাকা। অর্থাৎ আমাদের স্যারের টার্গেটের চেয়েও ৪০% বেশি সেলস করে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে সত্যিকার অর্থে আপনারা ফাইটার। আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা এক্সিলেন্টকে ভালোবাসি। আমাদের কেরিয়ার এগিয়ে যাচ্ছে। আমাদের কেরিয়ার বন্ধ হয়নি। আমরা আলহামদুলিল্লাহ ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি। আমরা যখন ইচ্ছা আমাদের কমিশন পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কেন এগিয়ে যাব না? এই দুর্যোগে
একটি বড় আর প্রমাণ আর কি বা হতে পারে? তো একটু আন্ডারস্ট্যান্ড করুন, একটু বুঝুন। কত সুন্দর করে গোটা ওয়ার্ল্ডে মানুষের ইনসিকিউরিটি চলছে। আর আমাদের সিকিউরিটি প্রদান করার জন্য আল্লাহর রহমতে এমডি স্যার সর্বক্ষেত্রে ট্রাই করে যাচ্ছে। সর্বক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন। যেন আমাদের প্রোডাক্টের ঘাটতি না হয়, আমাদের কারো দুশ্চিন্তা না হয়, আমরা যেন ক্যারিয়ার নিয়ে না ভাবতে হয়। কত সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। অতএব আমরা নিশ্চিন্তে ভালোবেসে কাজ করে যেতে পারি। ইনসিকিউরিটি অফ রিটায়ারমেন্ট সিস্টেম, যখন তখন এই যে দেখুন আজকে মানুষের চাকরি চলে যাচ্ছে, তার রিটায়ারমেন্টের কোনো সিকিউরিটি নেই। বাট আমরা জানি যে আমরা আমাদের অবস্থান থেকে একদিন আমরা স্টার হবো, একদিন আমরা ইডি হয়ে কোম্পানির মালিক হয়ে যাব। আমরা তখন সেলিব্রিটি হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবো, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবো, ঘুরে ঘুরে পৃথিবীর সৌন্দর্যতম লোকেশন দেখবো, সমাজের জন্য কাজ করব, ফ্যামিলির জন্য কাজ করব, এবং আমরা যে উদ্দেশ্যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে আমাদেরকে সেই কাজটি তো এখনো করছি, তখনও করব। বাট আমাদের রিটায়ারমেন্ট নিয়ে কিন্তু কোনো ইনসিকিউরিটি নেই, আমাদের কিন্তু কোনো চিন্তা নেই। যেখানে বাংলাদেশে এরকম দেখেছেন আপনারা অনেক বড় বড় কোম্পানিতে, যে মানুষ যখন বড় বড় র‍্যাংক অ্যাচিভ করে তার ইনসিকিউরিটি তৈরি হয়ে যায়। তিনি কোম্পানিতে থাকবেন কি থাকবেন না, কত ধরনের। আর এক্সেলেন্ট একটা কোম্পানি যেখানে আপনি শুরু করেছেন একটা প্যাকেজ কিনে, বাট যেতে 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 যখন সর্বোচ্চ পজিশনে যাচ্ছেন, তখন তো আপনাকে ছেড়ে দেয়া দূরের কথা, উল্টা কোম্পানির 1000 শেয়ারের মালিকানা দিয়ে আপনাকে মালিকের জায়গায় বসাচ্ছেন। কারণ এতগুলো বছর কোম্পানিকে আপনি সেবা দিয়েছেন, আপনার যে অভিজ্ঞতা হয়েছে, এখন আপনি নিজেই কোম্পানি চালান। আর এমডি স্যার তো খুব গর্ব করে বলে, আমি সবসময় এমডি থাকবো না, আপনাদের মাঝে কেউ না কেউ এমডি হবে। এবং আপনাদের সবাইকে কিন্তু এই জন্যই বারবার বলেন, সবাই এমডি, নিজেকে এমডি ভাবেন, সবাই এমডি রোল প্লে করেন। কারণ আপনাদের মধ্য থেকে কাউকে না কাউকে উনি দায়িত্ব দিবেন, কারণ তিনি আরো অনেক বড় দায়িত্ব নিতে যাচ্ছেন, অনেক বড় দায়িত্বের জন্য উনি প্রিপেয়ার হচ্ছেন। অতএব আমাদের কিন্তু আমাদের এই দায়িত্বগুলো নিতে হবে, এবং ইনশাআল্লাহ আমরা সেভাবে যেন এগিয়ে যেতে পারি, নিজেকে যেন সেই পরিচিত করতে পারি। বলেছে বি ইউর ওন বস, ওয়ার্ক ইউর ওন আওয়ার। দেখুন এখানে আমরা প্রত্যেকে আমাদের নিজের বস, আমরা নিজের সময় মতো কাজ করছি, দিন রাত 24 ঘন্টা আমাদের কাজ চলছে। অতএব এখানে কোনো প্রেশার নাই, নিজে স্বাধীনভাবে কাজ করছি। এর যে মজা কি আছে? ইউ ক্যান বিল্ড এ বিজনেস ইন ইউর ওন টাইম। যে আপনি আপনার সময় বিজনেস করেন, আপনি কোনো একটা জব করছেন করুন, আপনি আরেকটা কাজ করছেন করুন, করে আপনার এক্সট্রা টাইমটা এখানে দেন। আপনি যে শুরুতেই এক্সিলেন্টে ফুল দিতে হবে, নো। 6 মাস, 1 বছর, 1.5 বছর আগে যখন দেখবেন আপনি যে কাজটা করছেন, সেই কাজের চেয়ে কয়েক গুণ বেশি উপার্জন আপনি এখান থেকে পাচ্ছেন, তখন আপনি ভাবতে পারেন। তার আগে আপনার অল্প সময়টুকু দিয়ে আস্তে আস্তে ক্যারিয়ারটাকে তৈরি করে নিন। ইউর ওন গ্লোবাল বিজনেস কথাটি আর এখন কাগজে কলমে নয়, এখন বাস্তবতায় চলে এসছে। আজকে আমাদের বিজনেস চলছে দুবাইয়ে, চলছে মালয়েশিয়ায়, চলছে সৌদি আরবে, ওমানে, কাতারে, বাহরাইনে, ওয়ার্ল্ড ওয়াইড, ইভেন ইউএসএ তেও টিম চলছে, কানাডায় কথা চলছে, ইতালিতে কথা চলছে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আপনি বিজনেস করেন। এক্সিলেন্ট আপনাকে সুযোগ করে দিয়েছে, এগিয়ে যান, এক্সিলেন্টের পতাকা পতাকা গোটা বিশ্বব্যাপী আপনি তুলে ধরুন, এবং এক্সিলেন্টের মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুন। আমরা আছি সাথে। ক্রিয়েট মোর মিলিয়নার্স দ্যান এনি আদার ইন্ডাস্ট্রি, এটা অলরেডি আমরা জেনেছি। পৃথিবীর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এত বেশি মিলিয়নার ক্রিয়েট হয় না, যেটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে ক্রিয়েট হয়। তাহলে আমাদের জন্য এখন সলিড নেটওয়ার্ক কোম্পানি পেয়ে গেছি, ইনশাআল্লাহ এখন আমরাও এখান থেকে মিলিয়নার হব। মিলিয়নার বলতে মিলিয়ন টাকা নয়, মিলিয়ন ডলার ম্যান। allow you earn while you learn, যখন আপনি শিখছেন তখন ইনকাম করতেন। আলহামদুলিল্লাহ এই যে আজকে আমরা শিখছি, কথা বলছি, জানছি, এরই মাধ্যমে আমাদের অনেকে সিদ্ধান্ত নিচ্ছি, এরই মাধ্যমে আমরা আমাদের ধারণাকে ক্লিয়ার করছি, এরই মাধ্যমে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং কে ক্লিয়ার করে আমরা কিন্তু আরো সিরিয়াস হচ্ছি। তার মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে শুধু আমরা শিখছি না, শিখার পাশাপাশি উপার্জনও করছি। চলুন, এই সিস্টেমটা কি শুধু আমরাই ফলো করছি? চলুন আজকে কিছু কোম্পানির নাম জানবো যারা তাদের বিজনেসের কোনো না কোনো সময়ে এই সিস্টেমটাকে ফলো করেছে, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে ফলো করেছে, যেটি দেখলে আপনাদের অনেকের কাছে অবাক লাগতেও পারে। এই কাস্টমার রেফারেল প্রোগ্রাম, এটিকে ইউজ করে ওয়ার্ল্ড ওয়াইড যে কোম্পানিগুলো কাজ করেছে, আপনারা অবাক হবেন, মাইক্রোসফট, আমেরিকান টিএনটি, জেনারেল মোটরস, এমসিআই, বিএমডব্লিউ, ডেল কম্পিউটার্স, অ্যামাজন.কম এবং টয়োটা। এর মধ্যে আপনারা জানেন অ্যামাজন.কম এ এখনো যদি আপনি যান, আপনি কিন্তু কারো না কারো রেফারেন্সে আপনাকে কাজ করতে হবে। এবং অ্যামাজন.কম এর সিইও কিন্তু ওয়ার্ল্ডের সেরা ধনীদের মাঝে একজন। ইনফ্যাক্ট লাস্ট ইয়ারে উনি ছিলেন বিশ্বের 1 নম্বর ধনী। তার মানে অলরেডি কাস্টমার রেফারেল প্রোগ্রাম বা ডিরেক্ট সেলিং প্রোগ্রাম থেকে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের সেরা ধনী পর্যন্ত চলে এসছে। তাহলে আমি আপনি কেন পিছিয়ে থাকবো? আমি আপনি কেন চুপ করে বসে থাকবো? আন্ডারস্ট্যান্ড করুন,
এগিয়ে যাচ্ছে বিশ্ব, আমরা কেন এগোবো না? আমরা জানি ডোনাল্ড ট্রাম্প এটা নেটওয়ার্ক সিস্টেম নিয়ে কথা বলছে। আমরা জানি ওয়ার্ল্ডের নাম করা টনি ব্লেয়ারও কথা বলছেন, বিল ক্লিনটনও কথা বলেছেন। বাট একজন ব্যক্তির কথা আমার খুব ভালো লেগেছে। সেজন্য অনেকগুলো এক্সাম্পল আমি জন্য শুধু বিল গেটস এর এক্সাম্পলই দিব। যে বিল গেটসকে যখন কোয়েশ্চেন করা হয়েছিল যে যদি মাইক্রোসফট প্রতিষ্ঠা না করতেন, যদি আপনাকে আবার সুযোগ দেওয়া হতো সেই আপনার 16 বছর 18 বছর বয়স থেকে জীবনের শুরু থেকে, তাহলে আপনি কি করতেন? তখন বলেছিলেন যদি আমাকে আরেকটা চান্স দেওয়া হতো আমি কিন্তু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটাকে চুজ করতাম জিরো থেকে শুরু করার জন্য। তাহলে পৃথিবীর সেরা ধনী যিনি, তিনি যদি আরেকটা চান্স পেলে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে শুরু করতে চান, আপনি কেন নন? আপনি কেন শুরু করবেন না? আপনার জন্য তো চান্সটা আছে। উনার চান্স তো শেষ। উনি তো একটা জায়গায় অবস্থান করছেন। বাট আপনার তো ওই জায়গায় অবস্থান হয়নি। ওদের আমরা কেন বসে আছি? আমি মনে হয় বলব যে আমরা সবাই কিছু না কিছু হলেও আন্ডারস্ট্যান্ড করতে পারছি। আমরা আমাদের অবস্থান থেকে কিছু না হলেও কিছু বুঝতে পারছি। চলুন চলে যাই আমাদের সেই হুইলে। আবার মনে করে দিই সেই হুইলের কথাটা, যেখানে আমাদের ফার্স্ট শুরুই হয়েছিল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। যত বেশি আমরা আন্ডারস্ট্যান্ড করব, তত বেশি আমাদের বিশ্বাস বাড়বে। আমি বলব অবশ্যই এই ট্রেনিং শুরু হয়েছে আমাদের 40 মিনিট। 40 মিনিট আগের আন্ডারস্ট্যান্ডিং আর বর্তমান আন্ডারস্ট্যান্ডিং অনেক পার্থক্য আছে আমাদের। সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আস্তে, আস্তে কিন্তু আমাদের বিশ্বাসটা বাড়ছে। বিশ্বাস থেকে ভিতরে কিন্তু কমিটমেন্টও বাড়ছে যে হ্যাঁ, এখন থেকে সিরিয়াসলি কাজ করব, এখন থেকে এটা করব, এখন থেকে ওইটা করব। এই সিরিয়াসনেসটা বাড়ছে। এরই পাশাপাশি সঠিক কাজটা, কারেক্ট অ্যাকশন, ইনশাআল্লাহ নেক্সট আমি যে শিডিউলটি দিব সেটি সাবজেক্টই থাকবে হাউ টু গেট 100% সাকসেস ইন এক্সেলেন্ট ওয়ার্ল্ড। আমরা বেসিক নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে অনেকগুলো স্পেশাল সাবজেক্ট নিয়ে কথা বলছি, সেটাও বেসিক নিয়ে। সেটিতে জানবেন কারেক্ট অ্যাকশনটা কিভাবে নিতে হয়। আর যখনই কারেক্ট অ্যাকশন নিবেন তখনই কিন্তু আপনি ডিজায়ার্ড রেজাল্ট পাবেন। আর যখনই ডিজায়ার্ড রেজাল্ট পাবেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরো বেড়ে যাবে। আপনার বিচার বিবেচনা আরো বেড়ে যাবে। আপনি আরো বেশি বুঝতে পারবেন কোম্পানিকে। আর আপনাকে কে চালাবে? আবারও জানি, বার্নিং ডিজায়ার। সবসময় মনে রাখবেন, জীবনে যখনই পথ চলছেন, কোনো কষ্ট পাচ্ছেন, মন খারাপ বা ভাবছেন কি করবেন, সর্বক্ষেত্রে বার্নিং ডিজায়ার। আজকে যে এক্সাম্পলটা দিয়েছি বার্নিং ডিজায়ার, এটিকে জ্বালিয়ে দেন। বার্নিং ডিজায়ারকে যখন জ্বালিয়ে রাখবেন, আপনার ফুয়েলের কথা মনে করলে আপনার চাকা আবার চলবে। অর্থাৎ ফুয়েলটাকে অল টাইম মনে করবেন। ফুয়েল যত বেশি মনে পড়বে, চাকা তত বেশি গতিশীল হবে। চলুন এবার আন্ডারস্ট্যান্ড করবো আমাদের পারপাস অফ লাইফ, যেটি বলেছিলাম যে আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল এই এই স্লাইডটি, যে পারপাস অফ লাইফ, লাইফের পারপাসটা কি সেটি জানা, যে আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ লাইফ। আমরা কিন্তু এখনো হুইলের সেই প্রথম জায়গাটাতে আছি, লাইফের পারপাসটা জানবো, জীবনের পারপাসটা কি। দেখুন আমার ছোটবেলায় এরকম হয়েছিল, আমি জানি না আপনাদের হয়েছে কিনা। ছোটবেলায় আমি না মাঝে মাঝে এরকম করতাম যে শুনতাম যে মানুষ নাকি একদিন মরে যাবে। তাহলে ভাবতাম যেহেতু মরে যাব, তাহলে কেন আল্লাহ সৃষ্টি করলো? আল্লাহ সৃষ্টি করলো কি হবে আমার দ্বারা? কেনই বা বানালো? কি মানে এরকম অনেকগুলো চিন্তা আসতো। মানে জীবনের উদ্দেশ্য কোনো খুঁজে পেতাম না। যে আমাকে কেনই বা বানালো? কি করলো? কি উদ্দেশ্যে বানালো? এরকম অনেক চিন্তা আসতো। বাট চিন্তাটা কিন্তু এখন আরো বেশি আসে। যে আসলে আমাকে কিন্তু এমনি এমনি সৃষ্টি করেননি। এখানে আমি জানি না কয়জন আমাদের ইএস আইকন ট্রেনিং এ ছিলেন। যদি ইএস আইক্যান ট্রেনিংটা আপনারা করে থাকেন, তাহলে আপনারা অনেকেই পারপাস অফ লাইফ, লাইফের পারপাসটা আমরা জেনে গিয়েছি। আমাদের কিন্তু কারোই লাইফের পারপাস এইটা না যে আমরা চাকরি করব। চাকরি লাইফের একটা পার্ট, জীবন চলার একটা পার্ট, উপার্জন করার একটা পার্ট। বাট এটাই যেন জীবনের পারপাস না হয়ে যায়। বা ছোটবেলা থেকে লেখাপড়া করছি, ভালো করে লেখাপড়া কর তাছাড়া ভালো চাকরি পাবি না, ভালো করে লেখাপড়া কর তাছাড়া ভালো চাকরি পাবি না, এটা কর ভালো চাকরি পাবি না, ওইটা কর তাছাড়া ভালো চাকরি পাবি না। জীবনটাই কি পারপাসই বানিয়ে ফেলেছি আমরা চাকরিকে। বাট চাকরি তো লাইফের একটা পার্ট, এটা তো কখনো পারপাস হতে পারে না। হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ? আমি দালাই লামার একটা কথা খুব বেশি মনে পড়ে, আপনাদেরকে মনে করে দিচ্ছি। আমরা জানি তিব্বতের উনি একজন আধ্যাত্মিক সাধক, ইভেন গোটা ওয়ার্ল্ডের একজন আধ্যাত্মিক সাধক। উনি বলছিলেন একটা কথা, যে মানুষ পৃথিবীতে সবচেয়ে আজব প্রাণী। এই প্রাণীরা সারাটা জীবন কষ্ট করে নিজে না খেয়ে নিজেকে বঞ্চিত করে সারাটা জীবন তারা টাকা জমায়। টাকা জমাতে জমাতে যখন তারা বয়স্ক হয়ে যায়, তখন আবার এই সারা জীবন না খেয়ে নিজেকে কষ্ট দিয়ে জমানো টাকার কারণে, টাকা জমানোর কারণে নিজের ভিতরে যে ক্ষতি হয়, যার কারণে সে অসুস্থ হয়ে যায়, তার অনেক বড় বড় রোগ হয় এবং শেষ জীবনে এই সারা জীবনে জমানো টাকা দিয়ে চিকিৎসা করে এবং সে মরে যায়। তাহলে লাভটা কি হলো? জীবন কি এর জন্যই আমাদের, যে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে প্রতি মুহূর্তে একটু একটু সেভিং করবো, একটু একটু সেভিং করবো, 10 বছর 20 বছর পর অনেক বড় একটা সেভিং হবে, হয় সন্তান সন্ততিরা সেটা নিয়ে আমার জন্য মারামারি করবে, অথবা আমার শেষ জীবনে একটা বড় অসুখ হলো, আমি সেটা দিয়ে ইউজ করে আমি মরে গেলাম। জীবন কি এর জন্যই? একটু চিন্তা করুন তো।
আমরা কি এজন্যই বাঁচতে পারছি? পৃথিবীতে কি এজন্যই আসছি? যে আমরা প্রতিদিন প্রতি মাসে খাটবো, প্রতি মাসে কষ্ট করব, প্রতি মাসে ইনকাম করব। এই ইনকাম থেকে একটু, একটু জমাবো। একটু, একটু জমিয়ে শেষ জীবনে একটা কিছু করব। শেষ জীবনে একটা বাড়ি করি, যে বাড়ির সামনে সুন্দর করে বাড়ি থাকে, বাট সেই বাড়িতে কিন্তু আমার আপনার ঘুমানো হয় না। বাড়িতে লেখা থাকে মরহুম অমুকের বাড়ি। সন্তানরা সেই বাড়ি নিয়ে মারামারি করে। তাহলে সেটা করার মানে কি? কেন আমরা এটা করছি? আমি কি কখনো ভাবছি? ছোট থেকে বড় হচ্ছি, বড় হয়ে আমরা পড়াশোনা করছি, সারা জীবন চাকরির চিন্তা, তারপরে পায়ের তলা খরচ করছি, অনেক টাকা খরচ করে এই করে ওই করে নৈতিক অনৈতিকভাবে একটা চাকরি পাচ্ছি। সেই চাকরির জন্য জীবন যৌবন সব দিয়ে দিচ্ছি, শেষ করছি। জীবনের শেষ পর্যায়ে এসে দেখি কিছুই নাই। এটাই কি জীবন? এর জন্য কি আমরা সৃষ্টি হয়েছি? একটু চিন্তা করুন তো। জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। ধরুন আজকে ৩০ বছর বয়স আমার। আমার সেলারি থেকে আমি ১০,০০০ করে সেভিং করলাম। যদি যদিও বাংলাদেশে পার মান্থ ১০,০০০ টাকা সেভিং করা খুব টাফ। আমি বলছি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির কথা। আমি বলছি না অনেক বড়লোকের কথা। তাদের কথাটা আলাদা। বাট আমাদের মতো মিডল ক্লাসের কথা বলছি। চিন্তা করুন মাসে যদি ১০,০০০ করে সেভিং করি, ১২ মাসে ১ বছরে আমরা ১,২০,০০০ সেভ করলাম। ২০ বছরে আমরা ২৪,০০,০০০ সেভ করলাম। বাট ২০ বছর পর তো আমাদের বয়স হয়ে যাবে ৩০। আজকে যদি ৩০ বছর হয়, ২০ বছর হবে ৫০ বছর বয়স। তাহলে চিন্তা করুন ৫০ বছর বয়সে যদি আমার ৫০,০০,০০০ টাকাও থাকে, আজকের ৫০,০০,০০০ টাকার ভ্যালু আগামী ২০ বছর পর ৫০,০০,০০০ টাকা কখনোই থাকবে না। আজকের ৫০,০০,০০০ টাকা ২০ বছর পর ১০,০০,০০০ টাকার মতো ভ্যালু হয়ে যাবে। কারণ আজকে যেই জমির শতক ৫,০০,০০০ টাকা, ২০ বছর পর ওই জমির শতক এমনি ৫০,০০,০০০ হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমি এই সারা জীবন সঞ্চয়টা করে করলামটা কি? কি করলাম? এত যে স্যাক্রিফাইস, এত যে কষ্ট, এত যে নিজেকে অবহেলা, নিজেকে বঞ্চিত করলাম, তাহলে কেন করলাম ব্রাদার? আমার জীবনের পারপাসটা কি একটু চিন্তা করুন। আমি সকাল থেকে সন্ধ্যা পড়াশোনা করলাম। ভালো একটা চাকরির জন্য ছুটলাম। চাকরি পেয়ে গেলাম। এবার সকাল সন্ধ্যা চাকরিকে দিলাম। শুক্রবার একটা দিন সময়, ওইদিন ফ্যামিলিকে দিতে পারলাম না, এই পারলাম না, ওই পারলাম না। জীবনের কোনো শখ নাই, জীবনের কোনো আহ্লাদ নাই, জীবনের কোনো চাওয়া পাওয়া নাই। অনেক সময় আল্লাহ মাফ করুক, চাকরির জন্য দেখা যায় ৫ ওয়াক্ত নামাজও অনেকে ঠিকমতো পড়ে না। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। সবার কথা বলছি না, কিছু, কিছু মানুষের কথা বলছি। এইভাবে করে সারাটা জীবন শেষ করে শেষ বেলায় এসে দেখেন কেউই আপনার পাশে নেই। পেনশন পেলেন, পেনশন শুরু হয়ে গেল। পেনশনের টাকা নিয়ে ভাগাভাগি, রাগারাগি এবং এক পর্যায়ে সবাই সবার ভাগ পেয়ে এবার আপনাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। আপনি খেয়ে আছেন, না খেয়ে আছেন, কেউ খোঁজও নেন না। আপনার সাথে একটু কথাও বলেন না। আপনার জীবনটা হয়ে যায় একটা অতিষ্ঠ জীবন। এটার জন্য কি আপনি জন্মেছেন? এটাই কি আপনার জীবনের পারপাস? কেন করছেন এটা? চিন্তা করে দেখেছেন? কেন এইভাবে কষ্ট করছেন? কেন? কেন? কারণ আপনার জন্য কোনো অপশন নাই। যদি অপশন নাই থেকে থাকে, এখন তো অপশন আছে। এখন তো একটা অপশন পেয়েছেন। চিন্তা করুন তো ৩০ বছরে আপনি যেই ইনকামটা করতেন, সেই ইনকামটা যদি ৩ বছরে আপনি করতে পারেন, আজকে থেকে যদি আপনি আন্ডারস্ট্যান্ড করেন, আজকে যদি কমিটমেন্ট করেন, ইনশাআল্লাহ আগামী ৩ বছর যদি ডেডিকেটেড হয়ে এক্সেলেন্ট এ কাজ করেন, আগামী ৩০ বছরে আপনি যা ইনকাম করতেন, ৩ বছরে ইনশাআল্লাহ করতে পারবেন। বাট আপনাকে ইনকাম দেখলে চলবে না। নেট ফর সাকসেস এর কথা। আপনাকে দেখতে হবে ৩০ বছরের কষ্টটা। ৩০ বছরে একটা মানুষ যে লেভেলের কষ্ট করে, ইনশাআল্লাহ যদি আগামী ৩ বছর আপনি সেই লেভেলের কষ্ট করতে পারেন, তাহলে আপনার বয়স আজকে ৩০ হলে ৩৩ বছর বয়সে যখন আপনার কাছে ৫০,০০,০০০ টাকা থাকবে, আপনি বাবা-মা সেবা করতে পারবেন। আপনি আপনার ওয়াইফকে স্যাটিসফাইড রাখতে পারবেন। আপনি আপনার সন্তানকে স্যাটিসফাইড রাখতে পারবেন। আপনি আপনার সমাজের জন্য কিছু করতে পারবেন। আপনি যখন স্টার হবেন তখন তো কোম্পানির খরচে আপনি পবিত্র হজ পালন করতে পারবেন। জিএম হলে আপনি ওমরা করতে পারবেন। আপনার জীবনের কোন জিনিসটা আর অপূর্ণ রইল? এবং ৩ থেকে ৫ এরকম ৫-৭ বছর পর আপনি কোম্পানির ইডি হলে আপনি কোম্পানির একটা কোম্পানির মালিক হয়ে গেলেন। আপনি তখন মানুষকে সোসাইটিকে সেবা দিতে পারবেন। আপনার যা, যা প্রয়োজনীয় সবকিছু করতে পারবেন। তখন কিন্তু আপনার জীবনে এই কষ্টটা থাকবে না। এই অভাবটা থাকবে না। প্লিজ, সমাজ আমাদেরকে, আগে সমাজে ছিল না সুযোগটা। তাই আমরা জানিনি। এখনো সমাজে যারা আছেন তারা জানেন না। চিন্তা করে দেখুন, এখনো কিন্তু আমাদের সমাজে এরকম অনেক বড় লেভেলের অনেক জ্ঞানী মানুষ আছেন। তাদেরকে সম্মান এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের অনেকে এখনো ভালো করে ইমেইলটা খুলতে জানেন না। এরকম অনেক বড় লেভেলের মানুষ আছে যারা এখনো কিন্তু অনলাইনটা ভালো বুঝেন না। এটা কিন্তু তাদের দোষ না। কারণ এটা লেটেস্ট টেকনোলজি, তারা জানেন না। অতএব তারা যেটা জানেন না এটা স্বাভাবিক। কারণ তারা যেভাবে পড়ে এসছেন আমি আপনি পারি না। আরে ভাই, আমি আপনি তো আমাদের ১৫ ২০ বছর ২৫ বছর বয়সে আমরা ল্যাপটপ বা কম্পিউটার চালাচ্ছি, মোবাইল চালাচ্ছি। বাট আপনার যে বাচ্চাটার বয়স আজকে ১ বছর ১.৫ বছর, ও কিন্তু আপনার চেয়ে ভালো YouTube চালাইতে পারে। ও কিন্তু ভালো বোঝে। তাহলে সময়ের কারণে অনেক কিছু চেঞ্জ আসতেছে। এটা মানতে হবে। অতএব আমাদের ওল্ড যে জেনারেশন ওনারা অনেক কিছু জানতেন না। অতএব এটা নিয়ে তারা যদি এটার বিপক্ষে বলেন এটা খুবই স্বাভাবিক। আমাদের তাদেরকে জানানোর দরকার। তাদেরকে আমাদের বোঝানোর দরকার যে হ্যাঁ, একটা টাইমে এভাবে চলছে। এখন কিন্তু এভাবে চলবে।
এইভাবে আমাদেরকে লাইফের পারপাসটা আমাদের ক্লিয়ার করতে হবে। আমাদের মেসেজটা পৌঁছে দিতে হবে। তাছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। আমাদের লাইফের পারপাসটাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। আমাদেরকে আর বনসাই হয়ে থাকা যাবে না। বনসাইটা কি চেনেন? আমার লাইফে যেদিন আমি এক্সাম্পলটা পেয়েছি, আমার মাথা ক্র্যাক করেছিল। দেখবেন অনেক বাড়িতেই বা অনেক জায়গায়, বা আজকে যদি আমার ট্রেনিং শেষে আপনার গুগলে সার্চ দিবেন, বনসাই লেখে বনসাই। বনসাই হচ্ছে একটা ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, ৩০ বছর বয়সের বটগাছ। বাট ওটার উচ্চতা দেখবেন ১ হাত, ১ ফিট বা ১.৫ ফিট। অর্থাৎ একটা বটগাছ যখনই বড় হতে যায় তার মাথাটা কেটে দেওয়া হয়, তার ডালগুলো কেটে দেওয়া হয়, তাকে ছোট রাখা হয়। এরকম বছরের পর বছর কাটতে ওই বটগাছ আর বড় হওয়ার সিদ্ধান্ত নেয় না। তখন সে ছোট্ট বটগাছ হয়ে যায়, ওই গাছে ফল ফুটে, ওই গাছে সব হয়। এরকম শুধু বটগাছের বনসাই না, অনেক গাছের বনসাই হয়। যেই গাছগুলো হতো ১০০ ফিট, ১৫০ ফিট লম্বা, যে গাছগুলো হতো বিশাল আকারের, যে গাছের ডালে অনেক পশু-পাখি বসতো, যে গাছের ছায়ায় মানুষ বসতো, সেই গাছ, যে গাছের কারণে ঝড় বাতাস মানে ঝড় বাতাসকে প্রতিহত করতো, সেই গাছটা দেখবেন ড্রইং রুমে শোভা পাচ্ছে ছোট্ট আকারে। সবাই যাচ্ছে, আদর করছে, এবং ওর দামও কিন্তু অনেক বেশি। তো আমরা হয়ে গেছি একেকটা বনসাই। ওই ছোট থেকে চাকরি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি ছাড়া কোনো গতি নেই, এই ছাড়া গতি নেই, তোমার দ্বারা কোনো কিছু হবে না, তুমি বড় কিছু পারবে না, তোমার দ্বারা সম্ভব না। এগুলো শুনতে ওই কাটতে যে আপনার দ্বারা সম্ভাবনা ছিল গোটা বাংলাদেশের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার পৃথিবীর জন্য একটা এক্সাম্পল হওয়া, যে আপনি চাইলে ইনশাআল্লাহ একজন এন্টারপ্রেনিউর হতে পারতেন, একজন উদ্যোক্তা হতে পারতেন, যে আপনি চাইলে আপনার জীবনে আলহামদুলিল্লাহ সকল স্বপ্নগুলো পূরণ করতে পারতেন, সে আপনাকে কেটে বনসাই বানিয়ে দেওয়া হয়েছে। প্লিজ জেগে উঠুন। এতদিন সুযোগ ছিল না, এখন সুযোগ আছে। জেগে উঠুন। জীবনের পারপাসটা জানুন, জীবনের পারপাসটা জানুন। আপনি যখন অসহায় হয়ে যাবেন, কেউ আপনার পাশে আসবে না। আপনার যখন স্ট্রেংথ থাকবে, আপনার যখন ব্যাংক ব্যালেন্স থাকবে, আপনার যখন সোসাইটিতে সম্মান থাকবে, তখন আপনি হাঁটতে না পারলেও আপনার পায়খানা পরিষ্কার করার জন্য হাজারটা লোক আসবে, যখন আপনার ব্যাংক ব্যালেন্স ভরা থাকবে। যখন আপনি অসহায় থাকবেন, তখন আপনার সেবার জন্য লোকের অভাব পাবেন না, যখন আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে। আর যখন আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে না, কেউই কিন্তু পাশে থাকবে না। প্লিজ লাইফের পারপাসটা বুঝুন। জীবনে আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এই জন্য আসি নাই যে আমরা চাকরি করব। মানুষ হিসেবে এই জন্য আসি নাই যে কোনো মতে বাঁচবো। সৃষ্টির সেরা জীব আল্লাহ তাআলা এইজন্যই বানাননি যে আমরা আরেকজনের গোলাম হয়ে থাকবো। সৃষ্টির সেরা জীব হয়েছি সেরা ভাবেই বাঁচার জন্য, সেরা চিন্তা করার জন্যই। হয়তোবা আজকে আপনি ছোট কাজটা করছেন, অবশ্যই সেটাকে সম্মান করেন, অবশ্যই সেটাকে শ্রদ্ধা করেন। বাট এর পাশাপাশি উদ্যোক্তা হন। এক্সিলেন্ট আপনাকে সুযোগ করে দিচ্ছে, উদ্যোগ নিন। উদ্যোগ নিলেই উদ্যোক্তা হবেন। উদ্যোগ নিলে অনেক বড় হবেন। ২.৫ লক্ষ মানুষের পরিবার আপনার পাশে আছে। আপনি একা নন। অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও স্যার থেকে শুরু করে সকলে আমরা পাশে আছি। আপনি একা নন, আপনি একা নন। আপনার সাথে আমরা সবাই আছি। জেগে উঠুন, সিদ্ধান্ত নিন। আর যখনই সিদ্ধান্ত নিবেন, মনে করে যে সেই সার্কাসের হাতিটার কথা। ছোটবেলায় যার পায়ে শিকল বেঁধে রাখতো, সে দৌড়াতে গেলে পায়ে কেটে যেত, দৌড়াতে গেলে রক্ত বেরোতো। এরকম হতে এক টাইমে ও আর দৌড়াতো না। ও এক জায়গায় থাকতো। এবং ওই সার্কাসের হাতি দেখবেন ওর পায়ে এখন একটা শিকল বাঁধা আছে। বাট ছোটবেলার ওই ব্যথার কথা মনে করে ও কিন্তু আর দৌড়ায় না। ও সার্কাস দেখায়। এত বড় হাতি, ওর কানের কারণে ও কখনো দেখে নাই যে ওর শরীরটা কত বড়। আর হাতিটা এতই বোকা, আরেকটা হাতিরে দেখেও বোঝে না তার শরীরটা কত বড়। সে কিন্তু সারা জীবন নিজেকে ওই ছোটই মনে করে এবং সার্কাস দেখিয়ে যায়। তো সার্কাস আপনাকে দিয়ে যেন কেউ সার্কাস না দেখায়। আপনাকে দিয়ে খাটিয়ে, আপনাকে পরিশ্রম করিয়ে, আপনার দ্বারা লাখ টাকা ইনকাম করে মাস শেষে ২০,০০০ দেবে। আর আপনার জাত গোষ্ঠী উদ্ধার করবে। এই সুযোগ আপনি কেন মানুষকে দিবেন? আপনি এতদিন দিয়েছেন। বাট এখন থেকে নিজের জীবনের কন্ট্রোল নিজের কাছে নিন। প্লিজ নিজের জীবনের কন্ট্রোল নিজের কাছে দিন। সারা জীবন কষ্ট করার চেয়ে ৩ টা বছর কষ্ট করুন। সারা জীবন অভাবে থাকার চেয়ে ৩ টা বছর অভাবে থাকুন। সারা জীবন বঞ্চিত হওয়ার চেয়ে ৩ টা বছর বঞ্চিত হন। সারা জীবন মানুষের কথা শোনার চেয়ে ৩ টা বছর মানুষের তিক্ত কথা শুনুন। কষ্ট পান। বাট এগিয়ে যান, এগিয়ে যান, সিদ্ধান্ত নেন। আর যখনই এগিয়ে যাবেন, আপনাকে কিছু সম্পৃক্ত হতে হবে। কিছু জায়গায় আপনাকে আঘাত পেতেই হবে। এটা মেনে আপনি আগান। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি যদি আজকে নদীর একটা জীবন্ত মাছকে ধরে এনে যদি আপনি একটা কাঁচের বোতলে রাখেন, দেখবেন মাছটা শুরুর দিকে ধাম করে এদিক যাবে, ওদিক যাবে, তারপরে দেখবেন উল্টা-পাল্টা হয়ে যাবে। অর্থাৎ কাঁচের গ্লাসে বাড়ি খেয়ে তার ঠোঁটটা যখন ব্যথা হয়ে যাবে, সে উল্টা-পাল্টা হয়ে ৩ দিন পর দেখবেন সে সুন্দর করে নেজ নেড়ে ওই গ্লাসের মধ্যে ঘুরছে। অর্থাৎ সে ছিল স্বাধীন, সে ছিল নদীতে। যার কারণে তার ধারণা সে অনেক দূর যাবে, অনেক দূর এগিয়ে যাবে। বাট যখনই গ্লাসের মধ্যে বাড়ি খায়, সে অবাক হয়ে যায়। বাড়ি খেয়ে অবাক হয়ে যায়। তারপরে সে আন্ডারস্ট্যান্ড করে ফেলে আমার দুনিয়া এইটুকুই। অথবা আমার আর যাওয়া যাবে না। তখন ওর মাঝে লেজ নেড়ে ঘুরে। তো ঠিক আপনাকে এরকম চারপাশ থেকে অনেক আঘাত করা হবে। বাট আপনি যেন ওই মাছের মতো লেজ নেড়ে ঘুরলে হবে না। কারণ আপনি মাছ না, আপনি মানুষ। আপনাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। একই একটা মাছি ধরে যদি একটা গাছের মধ্যে রেখে মুখটা বন্ধ করে দেন, দেখবেন মাছিটা শুরুর দিকে অনেক ছটফট করবে। এদিক যাবে, ওদিক যাবে, গ্লাসের গায়ে বাড়ি খাবে। এবং একদিন জাস্ট কয়েক ঘন্টা পর দেখবেন মাছি
মনের আনন্দ ওর মধ্যে ঘুরতেছে। একইভাবে একটা পাখিকে যদি খাঁচায় ঢুকান, শুরুর দিকে দেখবেন ও খাঁচা ভেঙে ফেলার জন্য কত ধরনের যুদ্ধ করবে। আর কদিন পর দেখবেন সেও সুন্দর করে গান গাইছে আর খাঁচার খাবার খেয়ে বেঁচে আছে। কারণ সে মেনে নেয়। সে আন্ডারস্ট্যান্ড করে ওইটাই তার জীবন। আর সে পাখি, সে মাছি, সে মাছ। বাট আপনি মানুষ। আপনাকে কোনো খাঁচায় আটকানো যাবে না। যদি নিজে বন্দিত্ব না বরণ করেন। আপনাকে কেউ আটকে রাখতে পারবেন না। আপনাকে জ্বলে উঠতে হবে। আপনার জীবনের পারপাস আপনাকে বের করতে হবে। আপনি কেন পৃথিবীতে আসছেন? আপনাকে বের করতে হবে। ডিয়ার ফাইটার্স, ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন। অবশ্যই পারবেন। আপনি জীবনটাকে এভাবে হারিয়ে দিবেন না। হেরে যাবেন না। আজকে একটা এক্সাম্পল শেয়ার করি যেটি আমরা অনেকেই জানি। কমন একটা এক্সাম্পল। তারপর আমি একটু শেয়ার করতেই হচ্ছে যে আমরা জানি যে খুব কমন একটা এক্সাম্পল। যার জন্য আমি এক্সাম্পলটাকে আমি জাস্ট এরেজ করে যাচ্ছি। আমি নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। যে আমরা আমাদের অবস্থান থেকে যেহেতু টাইমিং এর একটা ব্যাপার আছে, সেজন্য আমি এক্সাম্পলটাকে জাস্ট এড়িয়ে গেলাম। যে এটা ইনশাআল্লাহ নেক্সট কোন লাইভ ট্রেনিং এ আপনাদেরকে আ শেয়ার করব। যে লাইফের রিয়েলিটি, যে রিয়েলিটিটা নিয়ে যে এক্সাম্পলটা ছিল সেটা জানি। বাট ওই রিয়েলিটির কথা তো আমি বলেই দিয়েছি। যে রিয়েলিটিটা আসলে কি? জীবনের রিয়েলিটিটা কি? জীবনের রিয়েলিটি হচ্ছে সেইটা আপনার আছে তো আপনার চারপাশে সবাই আছে। আপনার নেই তো কেউ আপনার পাশে নেই। অতএব আপনার পারপাস আপনাকে ক্লিয়ার করতে হবে। আন্ডারস্ট্যান্ড করুন, বুঝুন আপনার লাইফের পারপাসটা কি? বুঝুন, একটু চিন্তা করুন। ৩ টা বছর কষ্ট করে ৩০ বছর জীবনটাকে উপভোগ করবেন? নাকি সারাটা জীবনই খেটে যাবেন বাট জীবন কখনোই উপভোগ করতে পারবেন না? কোনটা করবেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যখনই সিদ্ধান্ত নিবেন তখনই আপনি এগিয়ে চলবেন। আমি মনে করি আমাদের যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন চলুন আমরা বিশ্বাস নিয়ে একটু কথা বলব। বিলিভ। তাহলে আমরা যখন বিশ্বাস নিয়ে কথা বলবো তখনই মনে করে দিচ্ছি যদি কখনো আমাদের বিশ্বাসে ঘাটতি হয় তার মানে এই কারণে না যে আমাদের বিশ্বাস কম। বিশ্বাসের ঘাটতি তখনই হবে যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কমে যায়। অতএব আমাদের বিশ্বাসটা 100% তখনই হবে যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকবে। অতএব বিলিভ যখন করবেন ফার্স্ট বিলিভ করতে হবে নিজের প্রতি। কি সকলের নিজের প্রতি বিলিভ আছে তো? আমি আশা করি ইয়েস আইকন ট্রেনিং যারা করেছেন আলহামদুলিল্লাহ সকলের নিজের প্রতি সেই বিশ্বাসটা আছে। দেন বিলিভ ইন দ্য অপরচুনিটিস। আপনাকে অপরচুনিটিকে বিশ্বাস করতে হবে যে আজ থেকে যারা ৮০-৮৫ সালে জন্মেছেন তারা অনেকেই জানেন মানুষ যোগাযোগ করতো চিঠি দ্বারা। তখনকার অপরচুনিটি ছিল চিঠি। তার আগের অপরচুনিটি কি ছিল? রানার। যে মানুষ দৌড়ে চিঠি ছিল। যখন রানার ছিল তার আগে কি ছিল? কবুতর ছিল। যে কবুতরের মাধ্যমে চিঠি চালাচালি করতো মানুষ। কবুতরের পর আসলো কি? রানার। যখন রানার আসলো মানুষ মনে করলো কত কিছু হয়ে গেল। আমি জানি না অনেকে জানেন কিনা ইতিহাস জানবেন যে মানুষ দৌড়ে চিঠি পৌঁছে দিত। রানারের পর যখন পোস্ট অফিসে আসলো মানুষ তো ঈদের মতো খুশি। হায় হায়! পোস্ট অফিস কত সুন্দর মাধ্যম। যেটার মাধ্যমে আমরা ৭ দিন ১০ দিনের মাধ্যমে জেনে যাচ্ছি মানুষ কেমন আছে। বাট যখন মোবাইল আসলো তখন কিন্তু সেই পোস্ট অফিস, সেই রানার, সেই কবুতর সবকিছু কিন্তু এখন ইতিহাস হয়ে গেল। একইভাবে দিন যাচ্ছে অপরচুনিটি আসছে, দিন যাচ্ছে ক্যারিয়ারের অপরচুনিটি আসছে। ব্রাদার এন্ড সিস্টার পৃথিবীর লেটেস্ট, পৃথিবীর স্মার্ট এবং পৃথিবীর বর্তমান সময়ে সেরা ক্যারিয়ার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। তো এই অপরচুনিটিকে আপনি বিলিভ করতে হবে এবং বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ সেরা, বাংলাদেশের লোকাল ১ নম্বর কোম্পানি যে গোটা বিশ্বব্যাপী আগামী ২০২৫ এর মধ্যে ইনশাআল্লাহ এশিয়ার সেরা কোম্পানি এবং ২০৩০ এর মধ্যে বিশ্বের সেরা একটি কোম্পানি হতে যাচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড। মনে প্রাণে সেই বিশ্বাস রেখে সেভাবে ফাইট করার জন্য সবাই নেমে যান। ইনশাআল্লাহ আমি আশা রাখি সবাই সেই বিশ্বাস থেকে এগিয়ে যাচ্ছেন। বিলিভ ইন দ্য কোম্পানি। বিলিভ রাখেন কোম্পানির প্রতি। বিলিভ রাখেন এক্সেলেন্ট এর প্রতি। নিজের কোম্পানিকে সর্বোচ্চ ভালোবাসা দিব। নিজের ভেতরটা সর্বোচ্চ উজাড় করে দিব, নিংড়ে দিব। আমার কোম্পানি যা সেটাই আমার জন্য সেরা। আমার কোম্পানি যতটুকু সেটাই আমার সেরা। মানুষের কত বড় গ্ল্যামার আছে সেটা আমার দেখার দরকার নাই। কারণ আমি আমেরিকান না, আমি অস্ট্রেলিয়া না, আমি ইউকে না, আমি বাংলাদেশ। অতএব আমার বাংলাদেশে যা আছে সেটা নিয়ে আমি গর্বিত। আর গর্বিত হতে হবে সেই আমি আমার মাকে যেরকম ভালোবাসি ঠিক আমার কোম্পানিকে সেরকম ভালোবাসা দিয়ে গড়তে হবে। আমি জানি মায়ের স্বপ্ন পূরণ করতে হলে, সন্তানের স্বপ্ন পূরণ করতে হলে, ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে হলে আমাকে অবশ্যই আমার কোম্পানিকে ভালোবেসে আমার ক্যারিয়ারের স্বপ্ন পূরণ করতে হবে। যেহেতু কোম্পানির উসিলায় আমি এতগুলো স্বপ্ন পূরণ করতে পারবো আল্লাহর রহমতে, অতএব কোম্পানিকে ভালোবাসতে হবে। আজকে একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন এবং আশা করব সবাই আমার এই এক্সাম্পল থেকেই আপনারা ডিসিশন নিবেন কোম্পানির প্রতি আমাদের কতটুকু ভালোবাসা থাকা উচিত। এটি কানাডার কোন একটা অঙ্গরাজ্যে ঘটেছিল ঘটনাটি যে কানাডায় হঠাৎ করে একটা এতিম বাচ্চা মানে একটা বাচ্চাকে পাওয়া গেল রাস্তায়। যে বাচ্চাটি ছিল অত্যন্ত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। তো ওই বাচ্চাটিকে পাওয়া যখন গেল তখন পুলিশ একটা অ্যানাউন্সমেন্ট করলো এরকম একটা বাচ্চা পাওয়া গিয়েছে, এর বৈধ অভিভাবককে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। তো মজার ব্যাপার হচ্ছে প্রচুর মানুষ, যেহেতু বাচ্চাটা অনেক সুন্দর, প্রচুর মানুষ দাবি করলো। অনেকে এমনিও বললো বাচ্চাটি আমাদেরকে দিয়ে দেন বা অনেকে ওয়েট করলো যদি এর বাবা মা না থাকে আমরা নেব।
তো যেহেতু অনেকে অভিভাবক দাবি করলো, পুলিশ বলল এই বাচ্চাটা যাকে তার মা হিসেবে নেবে তাকেই আমরা বাচ্চাটা তুলে দেব। অনেকে বাবা-মা হিসেবে আসছে। তো বাচ্চার সামনে যখনই দাঁড়া করাচ্ছে, অনেকে খেলনা নিয়ে এসছে, এই নিয়ে এসছে, পুতুল নিয়ে এসছে, চকলেট নিয়ে এসছে। বাট বাচ্চাটা যাকে দেখে না এটা আমার বাবা-মা না, এটা আমার মা না, এটা আমার মা না। অর্থাৎ তার শুধু মা ছিল, সে কাউকে তার মা হিসেবে গ্রহণ করছে না। বলছে এটা আমার মা না। তখন বাচ্চাটাকে জিজ্ঞেস করলো তোমার মা কেমন? তখন বলছে আমার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মা। আমার মা দেখতে সবচেয়ে সুন্দর। এনাদের মতন আমার মা দেখতে অনেক সুন্দর। তখন তো পুলিশ টেনশনে পড়ে গেল। তখন পুলিশ সুন্দরী যত মহিলাগুলো আছে এনে দেখালো একটা, একটা করে। বাচ্চা বলল না এটা আমার মা না, এটা আমার মা না, এটা আমার মা না। এর মাঝে একটা মহিলা ছিল যার একটা চোখ ছিল অন্ধ এবং তার চেহারাটাও ছিল কুৎসিত, অত সুন্দর না। তো পুলিশ ওনাকে বলছে তুমি চলে যাও। কারণ বাচ্চাটা বলছে তার মা অনেক সুন্দর। ওই মহিলা বারবার বলছে যে না ওইটা আমার বাচ্চা, আমার বাচ্চা। আমি অনেক গরিব মানুষ বা আমি অনেক অসহায়, আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি, কোন একটা কারণে আমার বাচ্চাকে হারিয়েছি, ওটাই আমার বাচ্চা। পুলিশ বিশ্বাসই করলো না। যখন সবাই চলে গেছে, দিন শেষে পুলিশ বাধ্য হয়ে বলল যেহেতু তুমি বাকি আছো, চলো তোমাকে নিয়ে যাই বাচ্চার কাছে। যখনই ওই মহিলাটাকে নিয়ে গেল, বাচ্চাটা দৌড়ে মহিলার বুকে চলে গেল, বললো এটাই আমার মা। মহিলার গালে চুমু দিতে লাগলো এবং বললো দেখেছো আমার মা পৃথিবীর কত সবচেয়ে সুন্দর মা, আমার মা সে সুন্দর মাই হয় না, এটাই পৃথিবীর সেরা মা, এটাই আমার মা। মা আর বাচ্চার সেই অভিনয়, সেই অবস্থা থেকে পুলিশ একটা ছবিও তুলে রেখেছিল এবং গোটা ওয়ার্ল্ড এটি ভাইরাল হয়েছিল। সো চিন্তা করুন, তার মা, তার একটা চোখ নেই, তার মা দেখতে কুৎসিত, বাট সেটি তার কাছে পৃথিবীর সেরা মা। তো ঠিক একইভাবে এক্সিলেন্ট আপনার কাছে পৃথিবীর সেরা কোম্পানি, এক্সিলেন্ট প্রোডাক্ট পৃথিবীর সেরা প্রোডাক্ট। আপনি সেই বিশ্বাস, সেই ভালোবাসা রেখে আপনাকে আগাতে হবে। সেই বিশ্বাস ভালোবাসা যখন চারপাশে ছড়িয়ে যাবে, তখনই মানুষও এক্সিলেন্ট আপনার মতো ভালোবাসবে, তখনই আমাদের সফলতা আসবে। আমি আশা করব ঠিক তার মতোই আমরা আমাদের সবাইকে আমরা ভালোবাসতে পারবো, আমাদের ক্যারিয়ারকে আমরা ভালোবাসতে পারবো, আমাদের প্রাণের কোম্পানিকে আমরা ভালোবাসতে পারবো, আমাদের প্রাণপ্রিয় অনারেবল ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও স্যার জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা স্যারকে। সো আমরা চলে এসেছি সেই আমাদের আবারও হুইলে। আমরা আন্ডারস্ট্যান্ড করেছি, আমরা বিলিভ করলাম নিজের প্রতি, আমরা অপরচুনিটির প্রতি এবং কোম্পানির প্রতি। তাহলে আমার যত বেশি বিলিভ তত বেশি কমিটমেন্ট। যদি কখনো বিলিভের ঘাটতি হয় তার মানে আমার আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি। আর যখনই বিলিভ পরিপূর্ণ চলে আসলো চলেন আমরা এবার কমিটমেন্ট করি। ব্রাদার, এই স্লাইডটি থেকে আমি ডিসিশন নিয়েছিলাম আমি নেটওয়ার্ক মার্কেটিং ফুল টাইম নেটওয়ার্কার হব। ইনশাআল্লাহ আমি আশা করি আজকে এখান থেকে যারা আছি তারাও সেই সিদ্ধান্ত নিতে পারবো। আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ কমিটমেন্ট। কমিটমেন্টের মিনিংটা বুঝতে হবে আমাকে। কমিটমেন্টের অর্থ হচ্ছে নো ব্যাকডোর। মানুষ যখন প্রমিস করে ব্যাক করলো, মানুষ যখন কথা দিয়ে কথা রাখতে পারলো না, তখন পৃথিবীতে কমিটমেন্ট শব্দটা আসলো। কমিটমেন্টের উত্তর হচ্ছে নো ব্যাকডোর। আর পিছনে কোনো রাস্তা নেই, এটা বলছি তো এটা করতেই হবে। You have to do the things even your mood is not to do. আপনাকে জিনিসটা করতেই হবে। যদি এমনও হয় যে আপনার মুড নেই, আপনার করতে ইচ্ছা করছে না, তারপরেও আপনাকে করতে হবে। এবং কমিটমেন্টের খুব সুন্দর একটা এক্সাম্পল দিই সবসময়, সেটা হলো তারিক বিন জিহাদকে দিয়ে। যে জানি মুসলিম সাম্রাজ্যে তিনি একজন অনেক বড় অহংকার এবং অনেক বড় একজন বীর, যার নেতৃত্বে মুসলমানরা স্পেন দখল করেছিল। আমরা জানি স্পেন পৃথিবীতে এমন একটা দেশ যার চারপাশেই সমুদ্র। তারিক বিন জিহাদ তার জাহাজে করে তার সৈন্য সামর্থ্য নিয়ে গেছেন স্পেনে। স্পেনে গিয়ে স্পেনের মাটিতে ইসলামের পতাকা উনি গেড়ে দিয়েই সর্বপ্রথম অর্ডার করলেন যতগুলো জাহাজ আছে সব জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তখন তার সাথে সোলজাররা সবাই অবাক যে আমরা যদি জাহাজ জ্বালিয়ে দেয় তাহলে কিভাবে হবে। তখন তারিক বিন জিহাদ বলেছিল এটাই হচ্ছে কমিটমেন্ট। ইসলামের পতাকা গাড়তে এখানে এসেছি। যদি আজকে সমুদ্রের মাঝ বুকে জাহাজ থাকে, আমরা যুদ্ধ করতে করতে একটা টাইমে ভাববো যে আমরা জাহাজে ফিরে যাব। আজকে যেহেতু জাহাজ জ্বালিয়ে দিয়েছি, আমাদের সামনে দুইটা রাস্তা। এক, হয় শহীদ হয়ে আমরা শহীদ হব এখানে যুদ্ধ করতে করতে, কারণ আমাদের পালানোর কোনোই রাস্তা নেই, অথবা জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করে আমরা জয়ী হবই। এবং আলহামদুলিল্লাহ সেই কমিটমেন্টের কারণে তারা কিন্তু সেদিন জয়ী হয়েছিলেন। তারিক বিন জিহাদের সৌজন্যে সেদিন ইসলামের পতাকা স্পেনে উড়েছিল। তো ঠিক আপনাকেও আজকে আপনার পিছনে যত জাহাজগুলো আছে সব জ্বালিয়ে দিতে হবে। পিছনে যত দরজা আছে সব বন্ধ করে দিতে হবে। কমিটেড হতে হবে যে ইনশাআল্লাহ আগামী ৩ বছর আমি মনে প্রাণে ধ্যানে জ্ঞানে আমি লাগলাম। ৩০ বছরের কষ্ট, ৩০ বছরের দুঃখ, ৩০ বছরের রিজেকশন, ৩০ বছরের হতাশা সবকিছু আমি আগামী ৩ বছরে ইনশাআল্লাহ গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। এভাবে কমিটমেন্ট নিয়ে আমি ইনশাআল্লাহ অবশ্যই সফল হব। অবশ্যই সফল হব এবং অবশ্যই সফল হব। আজকে থেকে কমিটেড হয়ে যায় কিছু জায়গায়, যে কিছু জায়গায় আমাকে কমিটমেন্ট করতে হবে, কিছু জায়গায় আমার মাঝে কমিটমেন্ট রাখতে হবে, যে আজকে থেকে আমাকে এস ডাব্লিউ রুল ফলো করতে হবে। যে এস ডাব্লিউ রুলটা কি?
যে আজকে থেকে আমি আমার জায়গায় কমিটেড হয়ে গেলাম SW রুলস এ। SW রুলস হচ্ছে সাম উইল জয়েন, কেউ না কেউ জয়েন করবে, সাম উইল নট জয়েন, কেউ জয়েন করবে না। সো হোয়াট, তাতে কি? সাম আর ওয়েটিং, কেউ না কেউ গোটা পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আমার জন্য ওয়েট করছে। সাম উইল কাম ব্যাক, আমার কোম্পানির সফলতা, আমার সফলতা দেখে এবং আমার প্রোডাক্ট ইউজ করে কেউ না কেউ আবার ব্যাক করবে। অতএব কেউ জয়েন না করলেও কোনো কিছু, আমরা আমাদের ওয়েট করতে হবে, ইনশাল্লাহ সবাই একদিন জয়েন করবে। আর কেন জয়েন করবে না? কারণ তারা তো জানেন না। ওই যে বললাম, যেহেতু কেউ জানেন না, অতএব কাউকে আমরা দোষ দিতে পারবো না। আমরা কাজ চালিয়ে যাব, আমাদের কাজ দেখে, আমাদের সফলতা দেখে ইনশাল্লাহ একদিন সবাই জয়েন করবে। সো সবাই কি কমিটেড হওয়ার জন্য রেডি আছেন? সবাইকে কমিটেড হতে হবে, কমিটমেন্ট, নো ব্যাকডোর, পিছনে আর কোনো এক্সকিউজ নাই। আজকে থেকে ফুল ফোর্সে ইনশাল্লাহ আমরা কাজ করবো, আমরা কমিটেড হয়ে যাই। আজকে থেকে আমরা আমাদের কয়েকটা জায়গায় কমিটেড হব। সর্বপ্রথম কমিটমেন্ট হবো, আমরা কমিটেড উইথ নো। আমরা জানি নো শুনবো, অতএব আমরা কমিটেড যে যত হাজার নোই আসুক, নো শুনতে শুনতে আমি একদিন ইয়েস শুনবো, বাট আমি নো কে টলারেট করতে পারবো। আমি আজকে থেকে ওয়াদাবদ্ধ, মানুষ আমাকে না বললে আমার কিছুই হবে না। কমিটমেন্ট উইথ ইউর বার্নিং ডিজায়ার, আজকে থেকে সেই বার্নিং ডিজায়ার, সেই পানির নিচ থেকে ওঠার যে অদম্য একটা ইচ্ছা, সেই ইচ্ছা নিয়ে আজকে থেকে আমি কাজে নামলাম। আমার সেই বার্নিং ডিজায়ারের সাথে আমি ওয়াদা করলাম। কমিটমেন্ট উইথ ইউর ড্রিম, আজকে থেকে আমার যে স্বপ্নগুলো আছে সেগুলোর সাথে ওয়াদা করলাম, ইনশাআল্লাহ আগামী 3 বছর শ্রম দেওয়ার মাধ্যমে আমি সেই স্বপ্নগুলোকে অর্জন করব। কমিটমেন্ট উইথ ইউর লাভ, আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের চেহারার সাথে আমি কমিটমেন্ট করলাম, তাদের ভালোবাসার সাথে কমিটমেন্ট করলাম, ইনশাআল্লাহ আমি সফল হব। কমিটমেন্ট উইথ ইউর ফিউচার, আজকে থেকে আগামীকালটা আমার অনেক সুন্দর হবে, আজকে থেকে আগামীকালটাকে আমি অনেক বেশি ডেডিকেশন দিয়ে কাজ করব, সেভাবে আজকে থেকে আমরা কমিটেড হয়ে গেলাম। আর যখনই কমিটেড হয়ে গেলাম, আমি বললাম আন্ডারস্ট্যান্ড, বিলিভ এবং কমিটমেন্ট, এই তিনটা জিনিস আমাদের জীবনে এতদিন ছিল না কাজের জন্য। এই তিনটা জিনিস আমরা যখন পেয়ে গেলাম, এইবার আমি কাজে নামবো। অর্থাৎ এই তিনটা জিনিস, আন্ডারস্ট্যান্ড, বিলিভ এবং কমিটমেন্ট, তিনটাকে পেয়ে গেলাম, বার্নিং ডিজায়ারকে পেয়ে গেলাম, এখন আমরা কারেক্ট অ্যাকশনে যাব, সঠিক কাজ করব। আর কারেক্ট অ্যাকশন কি আমরা সবাই জানি, যে কাজটি আমরা এখন জয়েনিং করলেই করতাম, সেই কাজটি এখন শুরু করব। তার পূর্বে আমরা আন্ডারস্ট্যান্ড করেছি, বিলিভ করেছি, কমিটেড করেছি, এখন কারেক্ট অ্যাকশন করব। কারেক্ট অ্যাকশন কি? বেসিক কাজ, আমাদের একটা গোল সেটিং করতে হবে, আমাদের একটা কন্টাক্ট লিস্ট করতে হবে, আমাদের পারফেক্ট ইনভাইট করতে হবে, আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে, আমাদেরকে ফলো আপ করতে হবে। এই কাজগুলো আসবে তারপরে। আন্ডারস্ট্যান্ড করলাম, বিলিভ করলাম, কমিটেড হলাম, তারপরে যে আমি আমার এই অবস্থান থেকে আমি আমার সিদ্ধান্ত নিলাম এবং এটি করলাম। হ্যালো। তো যখনই কারেক্ট অ্যাকশন নিলাম, কারেক্ট অ্যাকশন নেওয়ার সাথে সাথে আমরা বুঝে গেলাম যে কারেক্ট অ্যাকশনটা কখন নেব। আগে যদি আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না আসে, বিলিভ না আসে, আমি যদি কমিটেড না হই, কারেক্ট অ্যাকশন নিলে সেটা কারেক্ট অ্যাকশন হবে না, সেটা শুধুমাত্র অ্যাকশন হবে। আর যখনই কারেক্ট অ্যাকশন হবে, তখনই কিন্তু আমরা আমার স্বপ্নের সেই রেজাল্ট পাবো। তাহলে আমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি, কেন এতদিন আমরা আমাদের সেই ডিজায়ার্ড রেজাল্টটা পাইনি। চলুন এবার আমরা আমাদের রিয়েলাইজেশন করি, যেহেতু রেজাল্ট পেয়ে গেলাম, এবার আমরা আমাদের রিয়েলাইজেশনে চলে যাই। যে রিয়েলাইজেশনটা আমাদেরকে হেল্প করবে আজকে সিদ্ধান্ত নিতে, যে ডিজায়ার্ড রেজাল্ট যেহেতু পেয়ে গেলাম, চলুন একটু আবার আন্ডারস্ট্যান্ড করি, একটু রিয়েলাইজেশন করি, কিছু জিনিসকে আমরা রিয়েলাইজ করি। বলা হচ্ছে যে রিয়েলাইজ এর ফার্স্ট পার্ট, ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 4 ইয়ার্স, আজকে গ্রাজুয়েট, যদি আপনি 4 বছরের রিয়েলাইজেশন বুঝতে চান, তাহলে আপনি একজন গ্রাজুয়েটকে জিজ্ঞেস করেন, সে আপনাকে বলে দিবে যে 4টা বছরের কষ্ট কি, 4 বছর কিভাবে কষ্ট করেছে। আর শুধু 4 বছর বলবো না, একজন গ্রাজুয়েট 4 বছরের আগে আরো 10 12 বছর, প্রায় 16 বছর লেখাপড়া করেছেন। অর্থাৎ সে ক্লাস 10 পর্যন্ত এসএসসি পাস করেছেন, তারপরে ইন্টার করেছেন, তারপর সে গ্রাজুয়েশন করেছেন। অর্থাৎ একজন গ্রাজুয়েট জানেন 16টা বছর অপেক্ষা করছেন একটা চাকরির জন্য, কিন্তু আপনি চাকরিটা পাবেন কিনা সে কিন্তু কনফার্ম না। সো আপনি যদি ভ্যালু বুঝতে চান 4 বছরের, আপনি ফার্স্ট একজন গ্রাজুয়েটকে জিজ্ঞেস করতে হবে। গ্রাজুয়েটকে জিজ্ঞেস করলে আপনি সেটার অ্যান্সার পেয়ে যাবেন, যে সে জানে এই 16টা বছরে সে কতটুকু স্যাক্রিফাইস করেছে, আপনার রিয়েলাইজেশন সেটা চলে আসবে। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 ইয়ার, যদি আপনি একটা বছরের ভ্যালু জানতে চান, আজকে স্টুডেন্ট হু ফেল ফাইনাল এক্সাম, যদি একটা বছরের ভ্যালু জানতে চান, যে ছেলেটা গত বছর ফেল করেছে ফাইনাল এক্সামে, তাকে জিজ্ঞেস করুন, সে জানে যে একটা বছর তার জন্য কত কষ্টের, যে একটা সাবজেক্ট ফেল করার কারণে তাকে আবার একটা বছর ওয়েট করে তারপরে তার পরীক্ষা আবার পাস করতে হবে। If you realize the value of 9 months, ask a mother who still wait to birth a child. যদি 9 মাসের রিয়েলাইজেশন জানতে চান, সেই মাকে জিজ্ঞেস করেন, যেই মা ওয়েট করছেন তার সন্তান প্রসবের জন্য, 9টা মাস তাকে গর্ভধারণ করেছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করেন, তিনি বলতে পারবেন। If you realize the value of 1 month, ask a employee who is waiting for salary. যদি 1 মাসের রিয়েলাইজেশন জানতে চান, যার সেই চাকরিজীবীর কাছে, তাকে গিয়ে জিজ্ঞেস করুন, যে 1 মাস ধরে ওয়েট করছে মাসের স্যালারিটা পাবে।
সে জানে ১ মাসের জ্বালা কতটুকু, কষ্ট কতটুকু। সে আপনাকে সুন্দর করে বলতে পারবে। একইভাবে যদি আপনি রিয়ালাইজ করতে চান আপনার ১ মাসের জায়গায় যদি আপনি আপনার অবস্থান থেকে আপনার রিয়ালাইজেশন টা আনতে চান, আপনি আপনার রিয়ালাইজেশন টাকে করতে চান 1 আওয়ার ১ ঘন্টারে, দেন আস্ক এ লাভার হু ইজ ওয়েটিং টু মিট, যে সেই লাভারকে জিজ্ঞেস করেন যে ১ ঘন্টা ধরে ওয়েট করছে তার প্রিয় মানুষের সাথে দেখা করার জন্য। আমরা হাউ টু লাভ ট্রেনিং টা করেছি, আমরা সেখান থেকে জানি। তো ঠিক একইভাবে ইফ ইউ রিয়ালাইজ দ্য ভ্যালু অফ 1 মিনিট, যদি আপনি ১ মিনিটের ভ্যালু বুঝতে চান, আস্ক এ পারসন হু হ্যাভ মিসড বাস, ট্রেন অর প্লেন, সেই মানুষটাকে জিজ্ঞেস করুন যে ১ মিনিটের জন্য বাস, ট্রেন অথবা প্লেন মিস করেছে। আমাদের জীবনে এরকম অনেকেরই ঘটেছে যে ১ মিনিটের জন্য আমরা মিস করেছি, আমরা জানি। If you realize the value of 1 second, ask a person who survived from the accident. যদি ১ সেকেন্ডের ভ্যালু বুঝতে চান, ওই মানুষটাকে জিজ্ঞেস করুন যে ১ সেকেন্ডের জন্য বিশাল একটা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। বলল, "ভাই কানের পাশ দিয়ে গেছিল, আরেকটু হইলে যে কি হয়ে যেত?" আমি সবাইকে রিকোয়েস্ট করব, কারো জীবনে যদি এই অবস্থানটা ঘটে, আল্লাহকে ধন্যবাদ দেন এবং বলেন, "আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন।" কখনো বললেন না ১ সেকেন্ডের জন্য বেঁচে গেছি। আল্লাহ তাআলা আপনাকে সেভ করেছেন তার ফেরেশতা দ্বারা। আপনাকে আল্লাহ তাআলা ভালোবেসে সেভ করেছেন। ঠিক, ইফ ইউ রিয়ালাইজ দ্য ভ্যালু অফ 1 মিলিসেকেন্ড, ১ মিলিসেকেন্ড হচ্ছে ১ সেকেন্ডেরও ৬০ ভাগের ১ ভাগ। এটারও ভ্যালু আছে। আজকে অলিম্পিয়ান হু ওন এ সিলভার, অলিম্পিকে দেখা যায় ২ জন একই সাথে কাজ করেছে। বাট যখন কম্পিউটার দিয়ে দেখা হয় তখন দেখা গেল একজন ২ মিলিসেকেন্ড আগে এসছেন, উনি ফার্স্ট, আরেকজন ২ মিলিসেকেন্ড দেরি করেছেন, উনি হয়েছেন সেকেন্ড বা থার্ড। সো 1 মিলিসেকেন্ডেরও ভ্যালু আছে। ব্রাদার অ্যান্ড সিস্টার, আপনার জন্য এটি খুবই ইম্পোর্টেন্ট যে একটা মিলিসেকেন্ডেরও লাইফে ভ্যালু আছে। লাইফের কোন কিছুই ফেলনা নয়। সো আপনাকেও আপনার লাইফের প্রত্যেকটা সেকেন্ডের ভ্যালু দিতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের চিন্তা করতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের ক্যালকুলেশন করতে হবে। ভ্যালুয়েবল করতে হবে। আগামী প্রত্যেকটা মিনিট যেন আপনার গুরুত্বপূর্ণ হয়। আপনিও যেন মানুষকে আগামী ২ বছর ৩ বছর পর স্টেজে দাঁড়িয়ে যখন আপনার সফলতার গল্প বলবেন, মানুষের যেন পশম দাঁড়িয়ে যায়, মানুষের যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আপনার আপনজন যেন আবেগে আপ্লুত হয়ে যায়। আপনার স্যাক্রিফাইস শুনে, আপনার কষ্ট শুনে, আপনার যে ড্রিম লাইনার আছে, আপনার টিম মেম্বার আছে, তারা যেন দাঁড়িয়ে আপনাকে সম্মান প্রদর্শন করে। তারাও যেন ডিসিশন নেয় গোটা পৃথিবীব্যাপী তারা বিজনেসটাকে ছড়িয়ে দিবে। সেইভাবে আজকে থেকে ডিসিশন নেন। সেইভাবে আজকে থেকে চিন্তা করেন। If you realize the value of your own life, ask yourself what you should do now. আজকে যদি আপনার এই জীবনটার ভ্যালু আপনি বুঝেন, রিয়ালাইজ করেন, নিজেকে জিজ্ঞেস করুন কি করা উচিত আপনার? জীবন আপনার, ভবিষ্যৎ আপনার, সিদ্ধান্ত এক্সিলেন্ট আপনাকে দেবে না। সিদ্ধান্ত আপনার লিডার আপনাকে দেবে না। সিদ্ধান্ত আমি আপনাকে দেব না। আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ব্রাদার। আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কারণ আপনার ভাগ্য আল্লাহ আপনাকে দিয়েছেন। অতএব আপনার ভাগ্যটাকে অর্জন করতে হলে আপনার সিদ্ধান্ত, আপনার কর্ম এবং প্রার্থনা দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে আপনার ভাগ্যটাকে আরো সৌভাগ্যবান করতে হবে। আপনি সেটা ইনশাআল্লাহ আপনাকেই করতে হবে। আপনাকেই চাইতে হবে। আপনাকে ডিসিশন নিতে হবে। অতএব ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন। সো ট্রেনিং এর শেষে আমি চলে এসেছি। আবারও বলি, যত বেশি আমরা আন্ডারস্ট্যান্ড করব, তত বেশি আমাদের বিশ্বাস বাড়বে। যত বেশি বিশ্বাস বাড়বে, তত বেশি কমিটেড হব। আর যত বেশি কমিটেড হব, তত বেশি আমরা সঠিক কাজটা করতে পারবো। কারেক্ট অ্যাকশন এ যাব। আর যখনই কারেক্ট অ্যাকশন এ যাব, আমরা ডিজায়ার্ড রেজাল্ট পাবো। আর কখনোই ভুলে যাব না, আমাদের ফুয়েল হচ্ছে আমাদের বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ারটাকে অল টাইম আমাদের পুশ আপ করতে হবে। অল টাইম ফুয়েল জ্বালানি আমাদের খরচ করতে হবে। অল টাইম বার্নিং ডিজায়ার, নিজেকে বার্ন করতে হবে ভিতর থেকে। লাস্ট, সবার জন্য মেসেজ, উই ডু নট গেট সাকসেস নট বিকজ দ্যাট উই ডোন্ট নো। আমরা জীবনে এজন্য ব্যর্থ হই না ব্রাদার এন্ড সিস্টার যে আমরা জানি না। উই ফেল বিকজ উই ডোন্ট ডু হোয়াট উই নো এন্ড কান্ট মেক এ ডিসিশন। আমরা জীবনে এই কারণেই ব্যর্থ হই, আমরা যা জানি সেইটুকু করি না এবং আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না। যার কারণে আজকে যা জানলাম সেই কাজটা আমরা করব এখানে সিদ্ধান্ত নিলাম এবং এখন থেকে সিদ্ধান্ত নিলাম একজন নেটওয়ার্কার হিসেবে আমি নেমে গেলাম ইনশাআল্লাহ। আগামী ৩ বছরের যুদ্ধে আমি আপনাদের সাথে আছি। যারা সাথে থাকতে চান ইনশাআল্লাহ একত্রে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আমরা আমাদের স্বপ্ন অর্জন করব। ইনশাআল্লাহ এক্সিলেন্ট ২০২৫ এর মাঝে এশিয়ার সেরা কোম্পানি হবে। ইনশাআল্লাহ এক্সিলেন্ট ২০৩০ এর মাঝে বিশ্বের সেরা একটা কোম্পানি হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের অনারেবল এমডি এন্ড সিইও স্যারকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখব। ইনশাআল্লাহ গোটা বিশ্বের বুকে আমরা সম্মান এবং গৌরবের সাথে বাংলাদেশকে পরিচিত করে তুলব। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সফলতা, সুস্থতা এবং সবার প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের সিদ্ধান্ত আল্লাহ যেন নেয়ার তৌফিক দান করেন, সঠিকভাবে সবাই কাজ করতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে রহম করেন, আমাদের এক্সিলেন্টকে রহম করেন, আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর সিইও স্যারকে সহ আমাদের ম্যানেজমেন্ট, আমাদের স্টাফ, আমাদের যত ফ্যাক্টরি ওয়ার্কার আছেন এবং এক্সিলেন্টের সাথে জড়িত এবং প্রত্যেকের ফ্যামিলিকে আল্লাহ যেন রহম করেন, আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহম করুন।
আর সর্বক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মোমেন্টে আমার একটাই রিকোয়েস্ট, একটাই সেন্টেন্স, মনে রাখবেন অলওয়েজ রিমেম্বার অলমাইটি আল্লাহ। জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করুন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করুন। যাই করুন আল্লাহকে স্মরণ করে করুন। ইনশাআল্লাহ কখনোই আমরা ঠকবো না, কখনোই প্রতারিত হব না, কখনোই আমরা কষ্ট পতিত হব না। আর যদি পতিত হই এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। কারণ আল্লাহকে স্মরণ করে এগিয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সফল করবেনই। সবাই সুস্থ থাকি, ভালো থাকি, সুন্দর থাকি। সবাই সবার জন্য দোয়া করব। সবার সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।